আমি গ্রুপেও ইনফর্ম করে দিয়েছিলাম। নেক্সট যেটা বলে, চলো আমরা স্টার্ট করলাম তাহলে। মূলত যেটা রয়েছে, আমরা ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এটার উপরে কিন্তু আমরা মূলত ফোকাস করবো, এইটাকে লক্ষ্য রেখে আমরা আজকে ক্লাস করব। কিন্তু এর সাথে সাথে আমাদের যে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, DSSB, এরও ফর্ম ফিল আপ জাস্ট হলো। তারপরে NVS, KVS, এগুলোর ফর্ম ফিল আপ কিন্তু আসতে চলেছে। এগুলো কিন্তু পরীক্ষাগুলো সবই কভার হবে। এখানে কিছু ক্ষেত্রে তোমাদের যে সিটেট পেপার 2 সেটা কাজে লাগে। কিছু ক্ষেত্রে বললে, স্পেসিফিক বললে বলা যায় যে টিজিটির জন্য, যারা টিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দরকার। কম বেশি এদের প্রিপারেশন, এদের স্ট্র্যাটেজি, এদের বা যা কিছু সবই প্রায় একরকম। 19-20 অবশ্যই পার্থক্য আছে, কিন্তু কম বেশি প্রায় একই রকম। ঠিক আছে, এদের সাথে আমাদের এই SLST বা আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো, সেগুলোর খুব একটা মিল পাবে না। কিন্তু এই পরীক্ষাগুলো, সেটা ইএমআরএস বলো, DSSS বলো, তারপরে NVS, KVS, এই পরীক্ষাগুলো কিন্তু মিল পাবে। এখানে আমি সবাইকে বলবো যে সিটেট পেপার 2টা কোয়ালিফাই করার চেষ্টা করো। সিটেট পেপার 2 আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ হতে চলেছে, তো ওটাকে অবশ্যই ফোকাসে রাখো। আর এই পরীক্ষাগুলো দাও, এগুলো কিন্তু সেন্ট্রাল এক্সাম, মানে সেন্ট্রালের পরীক্ষা, এবং এগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি সবই। ইএমআরএস এ যেমন এদের কাছাকাছি প্রায় 90,000 টাকার কাছাকাছি স্যালারি রয়েছে। পিজিটির ক্ষেত্রে যদি বলে থাকি, প্রায় 90,000 টাকা একদম শুরুতে। তাহলে এটা নো ডাউট আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো চাকরিতে, মানে কোনো চাকরি না, এই ধরনের চাকরিতে তুমি পাবে না। এই ধরনের চাকরিতে তুমি পাবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তো সেই জন্য বলবো এটাকে করো। প্লাস এর আরেকটা সব থেকে বড় সুবিধা, এখানে কোনো ইন্টারভিউ নেই। একটা বড় সংখ্যক ছেলে মেয়ের ইন্টারভিউ এর প্রতি একটা অন্যরকম ভীতি রয়েছে। তো এখানে এই ব্যাপারটা, কারণ তোমরা এখানে যারা রয়েছো অনেকে আছো যারা SLST পরীক্ষা দিয়েছো, খেয়াল করে দেখো রিটেন পরীক্ষা দেওয়ার পর এবার তোমার মধ্যে সেই ইন্টারভিউ ভীতি কাজ করছে, যেটা এইখানে নেই। চলো আমি স্টার্ট করলাম তাহলে। তোমার আজ বলে রাখি প্রথমে যে আজকের যে ক্লাসটা যে এটা রয়েছে, আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। একটা আমরা সিলেবাস, এই জায়গাটাকে ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি। আর 2 নম্বর যেটা, সেটা আমরা ব্যাকএন্ড নিয়ে ডিসকাস করব। ব্যাকএন্ড এটা কি বা কিছু আমি আসছি। তার আগে তোমাদের সাথে আমি অলরেডি রুটিন শেয়ার করে দিয়েছি, গ্রুপের মধ্যে বেশ কয়েকবার দিয়েছি, আরো দিয়ে দেবো। যে 26শে আগস্ট আজকের ক্লাস রয়েছে সিলেবাস অ্যান্ড জেনারেল ডিসকাশন। সিলেবাস অ্যান্ড জেনারেল ডিসকাশন এটা রয়েছে আগামীকাল 27 তারিখ। 27শে অক্টোবর তোমার থাকছে হিন্দি গ্রামার। হিন্দি গ্রামার আমাদের সবার জন্য ম্যান্ডেটারি। 28শে অক্টোবর থাকছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড এটা আমাদের যারা পিজিটি বা টিজিটি দেবে, একক হিসাবে সব থেকে সর্বোচ্চ নাম্বার। আমি একটু পরে দেখিয়ে দেবো সবকিছু। এই সাবজেক্টটাতে সব থেকে বেশি নাম্বারের থাকবে, মানে আমাদের যে টায়ার 1 পরীক্ষা, তার মধ্যে 30 নম্বর থাকবে শুধুমাত্র টিচিং অ্যাপটিটিউড, একক সাবজেক্ট হিসাবে এ সব থেকে বেশি এগিয়ে রয়েছে। এবং একদম শেষ দিন অর্থাৎ 29 তারিখ, 29শে অক্টোবর রিজনিং এর ক্লাস থাকবে। রিজনিং এটাও আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। মানে তুমি যে মানে টিচিং নন টিচিং যে পোস্টের জন্য পরীক্ষা দাও না কেন, রিজনিং ম্যান্ডেটরি সবার জন্য। ঠিক আছে, তো চলো আমি স্টার্ট করলাম তাহলে। যেটা সিলেবাসের জায়গাটা সেটাতে আমি আসছি। আমি প্রথমে বলবো যে তোমাদের যা যা কোশ্চেন আছে তোমার কাছে রাখো। যা যা কোশ্চেন আছে আমাকে একটু বলতে দাও। 10 মিনিট 15 মিনিট আমি বলে নিই, 20 মিনিট আমি বলে নিই। দেখো তোমার বেশিরভাগ কোশ্চেনের জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বারবার বলছি কোশ্চেন করো না, এই একই কোশ্চেন জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছ। আমি জানি যে তুমি এই ব্যাপারগুলো খুব ভালো জানো, কিন্তু আমি বলবো একটু ধৈর্য রাখো, একটু ওয়েট করে যাও। আমি সমস্ত কিছু কভার করবো, তার জন্য বসেছি। মানে আমার এখানে মূল উদ্দেশ্য কোনো কিছু না যে আমরা আজ একটু রান্নাবাটি খেলবো। ঠিক আছে, একটু আমি তো সবে শুরু করলাম, শুরু করার পর আমি একদম থেমে নেই, বা এটাই রেগুলার আমি করে থাকি। তো সেই জন্য বলবো একটু ধৈর্য রাখতে পারলে থাকো। থ্যাংক ইউ, চলো স্টার্ট করলাম। ইএমআরএস এর যেটা রয়েছে, আমি একদম যেটা ওদের যে ওয়েবসাইট থেকে পাওয়া যে বুলেটিন, সেটা দিয়ে আমি করছি। সব জায়গায় আমি যাব না, এখানে আমি মূলত হাইলাইট করে রেখে দিচ্ছি যেগুলো আমাদের মূলত দরকার। যেহেতু হিসাব মতো ফর্ম ফিল আপ আজ আমাদের শেষ হয়ে গেল, মানে অফিসিয়ালি 23 তারিখ শেষ হওয়ার কথা ছিল, যেটা এক্সটেন্ড করে 26 তারিখ করেছে। 26 অক্টোবর, অর্থাৎ আজ আমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে।
আশা করি সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সবার। নেক্সট ফিজ স্ট্রাকচার, এগুলো আর আমাদের দেখার দরকার নেই, এগুলো আমাদের কি কি ছিল এগুলো আমাদের এখন দরকার পড়ছে না। মূল জায়গাতে চলে আসছি যেগুলো আমাদের প্রত্যেকের জন্য দরকার হবে। চলো, ভ্যাকান্সি রয়েছে এইরকম, কি কি পোস্ট রয়েছে এখানে সবই দেওয়া আছে, কি কি পোস্ট আমাদের এখানে রয়েছে, এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 7,200 মতো। গতবারের তুলনায় বেশ কিছুটা কম, প্রায় 11,000-এর কাছাকাছি ছিল লাস্ট বার। আশা করা যায় এটা কিছুটা হলেও বাড়বে, কারণ গতবার যেটা ছিল সেটা 8,000 সামথিং ছিল, সেটা বেড়েছিল। আশা করা যায় এটা হয়তো 10,000-এর কাছাকাছি পৌঁছাবে, আশা করা যায় এটা 10,000-এর কাছাকাছি পৌঁছাবে, যেটা এখন আমরা 7,200 দেখতে পাচ্ছি। এটা মোটামুটি 2,500-3,000ও যদি বাড়ে, তাহলে প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ভ্যাকান্সি কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের সুবিধা। টোটাল যে পোস্ট যা কিছু রয়েছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। কার না, পিজিটি। পিজিটি আমি এগুলো ডিটেলসে গেলাম না, আশা করি তোমাদের সবার কাছে এগুলো রয়েছে, কারণ ফর্ম ফিল আপ করার আগে এগুলো একবার দেখে নিয়েছো। এটা পিজিটির এই কটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের মধ্যে হলে তুমি অ্যাপ্লাই করেছো বা করা হয়ে গেছে, বা আজকের পর্যন্ত তোমার সময় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, এটা হচ্ছে পিজিটি। এবার চলে আসছে টিজিটির মধ্যে। টিজিটির বেশ কয়েকটা ভাগ রয়েছে। প্রথম ভাগে চলে গেলাম টিজিটির মধ্যে, সেখানেও একই রকম ভাবে ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ রয়েছে। ঠিক আছে, যে যে মূল সাবজেক্ট গুলো রয়েছে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এগুলো রয়েছে। সোশ্যাল স্টাডিজ এর মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ঢুকে যাচ্ছে, সায়েন্সের মধ্যেও কিন্তু সায়েন্সের সব সাবজেক্ট গুলো ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই রয়েছে আমাদের টিজিটির ফার্স্ট পার্ট। টিজিটির আরো বেশ কয়েকটা পার্ট আছে, আমি আসছি এক এক করে। এটাও একই রকম ভাবে টিজিটি, এটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যে হিন্দি বাংলা বাদ দিয়ে আরো যে সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বিভিন্ন রকমের ভ্যাকান্সি আমাদের এখানে বাংলা রয়েছে। তো ভ্যাকান্সি যে খুব বিশাল কিছু তা নয়, টোটাল ভ্যাকান্সি রয়েছে 8টা। বাংলাতে টোটাল 8টা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ অন্যান্য ল্যাঙ্গুয়েজের কটা কি ভ্যাকান্সি সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, টিজিটির আরেকটা পার্ট আছে, এই যে টিজিটি, সেটা হচ্ছে মিসলেনিয়াস। এর মধ্যে কি কি আসছে দেখো, মিউজিক আসছে, আর্টস আসছে, পিইটি, মেল ফিমেল এই দুটোতে প্রচুর ক্যান্ডিডেট থাকে, তাই না, যেটা আমরা ফিজিক্যাল এডুকেশন বলছি। তো এই ফিজিক্যাল এডুকেশনের মধ্যে মেল ফিমেলের প্রচুর ক্যান্ডিডেট, মানে আমরা যদি দেখি টোটাল, বুঝতে পারছো যে 300, প্রায় 400-র কাছাকাছি ইয়ে রয়েছে, 300-400 ভুল বললাম, প্রায় 500-র কাছাকাছি ভ্যাকান্সি আছে মেল ফিমেল মিলিয়ে। তো নো ডাউট এটা কিন্তু যথেষ্ট, ফিমেলদের ভ্যাকান্সি প্রায় 300, 299টা, মানে এটা নো ডাউট অনেকের জন্য খুব হেল্পফুল হবে। এছাড়া লাইব্রেরিয়ান রয়েছে, মানে অনেকে আছো যারা লাইব্রেরি কোর্স করে বসে রয়েছে, এখানে তুমি সেই অ্যাপ্লিকেশনটা পাবে, দেখানোর জায়গা পাবে। যাই হোক, আমি প্রত্যেকটাতে আসছি। বাকি রয়েছে নন টিচিং, আমাদের আগে টিচিং এর জায়গাটা কমপ্লিট হয়ে গেল, পিজিটি এবং টিজিটি। বাকি রয়েছে নন টিচিং। নন টিচিং এর মধ্যে কি কি রয়েছে দেখে নাও, হোস্টেল ওয়ার্ডেন মেল, হোস্টেল ওয়ার্ডেন ফিমেল, মানে এগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারে, দুটো একটা বাদ দিয়ে আমি বলে দিচ্ছি। যেমন ফিমেল স্টাফ নার্স সবাই অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্ট এখানেও কিছু বাধ্যবাধকতা আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রায় সবাই অ্যাপ্লাই করতে পারে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট এখানেও অ্যাপ্লাই করতে পারে, বাট এরও একটা লিমিটেশন আছে। এখানেও একই রকম ভাবে ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি কত কি রয়েছে সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। আমি এক এক করে পুরো ডিটেলসে চলে আসছি। এগুলো দেওয়া আছে আমাদের বিভিন্ন রকমের যে ডিসএবিলিটিস এর রেসপেক্টে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি গুলো কার কি ডিসএবিলিটিস বা কি রয়েছে এখান থেকে ডিটেলসে পেয়ে যাবেন। আমি এইগুলোতে আর যাচ্ছি না, বিভিন্ন রকমের ডিসএবিলিটিস, লোকোমোটর ডিসএবিলিটি, ভিজুয়ালি ইম্পায়ার্ড, এগুলোতে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, এগুলো দেখে নেবে, আশা করি এগুলো দেখে তুমি ফর্ম ফিল আপ করেছো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, বোধহয় এখন আর কেউ বাকি নেই। নেক্সট পার্টে চলে গেলাম, এটা স্যালারি রয়েছে। স্যালারি রয়েছে, আমি পিজিটির ক্ষেত্রে বলেছিলাম যে এটা ইনিশিয়ালি শুরুতে প্রায় 90,000-এর কাছাকাছি রয়েছে, প্রায় 90,000-এর কাছাকাছি রয়েছে শুরুতে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে বলছি, ইন হ্যান্ড কিছুটা কম হবে, সবকিছু মিলিয়ে প্রায় 90,000-এর কাছাকাছি রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম এই কারণে যে তুমি এখান থেকে, কারণ আমার তো আলটিমেট মোটিভেশন দরকার, তো এখান থেকে তুমি কিছুটা একটা পজিটিভ মোটিভেশন পেলেও পেতে পারো। নেক্সট, আমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে মোড অফ এক্সাম কি কি রয়েছে দেখো। টায়ার ওয়ান, এটা সবার জন্য বাধ্যতামূলক, এবং টায়ার ওয়ান মূলত আমাদের
এমসিকিউ বেসড পরীক্ষা হবে শুধুমাত্র। এটা সবার জন্য ম্যান্ডেটারি, সবার জন্য। বিভিন্ন রকমের পোস্ট অনুযায়ী এই টায়ার ওয়ানের যে সাবজেক্ট কম্বিনেশন সেটা পাল্টাচ্ছে, কিন্তু কিছু সাবজেক্ট আছে একেবারে সবার জন্য কমন। যেমন একটু আগে বললাম আমি তোমার রিজনিং, তারপরে তোমার ধরো হিন্দি, তারপরে ইংলিশ, এই যে তিনটে সাবজেক্ট বললাম, বোধহয় আর একটা দুটো আছে কি নেই মনে পড়ছে, তবে এই তিনটে সাবজেক্ট সবার জন্য কমন। যতগুলো পোস্ট তুমি দেখলে সব পোস্টের জন্য এগুলো কমন। তাহলে টায়ার ওয়ান সবার জন্য ম্যান্ডেটারি। টায়ার ওয়ান দেওয়ার পর তবে তুমি টায়ার টু তে যেতে পারবে। তবে টায়ার ওয়ানের মধ্যেও একটা কন্ডিশন আছে, আমি আসছি ডিটেলসে। টায়ার টু তুমি টায়ার ওয়ান কোয়ালিফাই করলে তবেই যেতে পারবে, এবং এটা 1:10 রেশিওতে নেওয়া হবে, মানে একটা ভ্যাকান্সি রেসপেক্টে 10 জনকে টাকা হবে। অর্থাৎ কোথাও যদি 1000 মানে তোমার 100টা ভ্যাকান্সি থাকে, তাহলে তার 10 গুণ মানে 1000 ক্যান্ডিডেট কিন্তু টায়ার টু এর জন্য টাকা হবে। ঠিক আছে, টায়ার টু ম্যান্ডেটারি, সবার জন্য বাধ্যতামূলক, এবং সবার জন্য স্ট্রাকচার সেম। কোশ্চেনের প্যাটার্ন আলাদা হবে, যে অবশ্যই এখানে এমসিকিউ, ওএমআর বেসড এবং ডেসক্রিপটিভ দুটোই কিন্তু থাকবে। ঠিক আছে, আমি পুরো ডিটেলস আসছি টায়ার টু এর মধ্যে। তবে এই স্ট্রাকচারটা সেম, যে তোমার ওটা তুমি নন টিচিং এ কোনো পোস্টে দেওয়া যাচ্ছ, সেখানে তোমাকে ডেসক্রিপটিভ বসতে হবে এবং ওএমআর এমসিকিউ বসতে হবে, মানে টায়ার টু এর কথা বলছি। কিন্তু তুমি ধরো কোন একটা ইয়েতে যাচ্ছ, তুমি ধরো ফিমেল স্টাফ নার্সে যাচ্ছ, তাহলে তোমার ওই যে ফিমেল স্টাফ নার্স মানে নার্সিং নিয়ে তোমার ডেসক্রিপটিভের জায়গা থাকবে। আবার কেউ হয়তো পিজিটির মধ্যে ইংলিশ সাবজেক্টের পরীক্ষা দেবে, তাহলে সে পিজিটি ইংলিশের উপর ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে। বোঝাতে পারলাম? অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তার উপরে এগুলো ডিপেন্ড করছে, কিন্তু এই স্ট্রাকচার সেম, যে ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুটোই কিন্তু এই টায়ার টু এর মধ্যে থাকবে। টায়ার থ্রি বা মানে এরপরে আর কোনো কিছু নেই, হিসাব মতো এরপরে আর কোনো কিছু নেই। এক্সেপশনাল কোথায় রয়েছে? একমাত্র প্রিন্সিপাল পোস্টে ইন্টারভিউ রয়েছে। আর আরেকটা কোথায় রয়েছে? জেএসএ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেখানে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট রয়েছে। তাহলে আবারও বলছি, টায়ার ওয়ান এবং টায়ার টু শুধুমাত্র আমাদের জন্য, অন্য কোনো কিছু নেই। এবার এক্সেপশনাল কি বললাম? প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ, আর জেএস এর জন্য টাইপিং টেস্ট। এই বোঝাতে পারলাম? কোশ্চেন শুধুমাত্র হিন্দি বা ইংলিশ হবে, অর্থাৎ আমাদের জন্য শুধুমাত্র ইংলিশ। আমরা ইংলিশে দেখবো, হিন্দিতেও থাকবে, তবে হিন্দি ইংলিশ বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে না। কিছু জায়গায় যেমন টিজিটির মধ্যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কোশ্চেন বাংলাতেই হবে, এটা স্বাভাবিক। এ বাদ দিয়ে সব কোশ্চেন কিন্তু ইংলিশ এবং হিন্দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু বাংলায় কোশ্চেন হবে না। ক্লিয়ার সবার? নেক্সট চলে আসছে, দেখো আমি শুরুতে আসছি প্রিন্সিপাল, হয়তো এখানে নেই, আমি জাস্ট খুব ছোট্ট করে বলে দিই। রিজনিং, ম্যাথ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে অনেক কিছু রয়েছে, আমি আসছি প্রিন্সিপাল পরে আমি আসছি। এই দুটো জায়গা শুধুমাত্র প্রিন্সিপালের জন্য, এগুলোর সবার অন্য কোথাও পাবে না, এইগুলোর অন্য কোথাও পাবে না। আর এখানে তোমার ম্যান্ডেটারি রয়েছে ইংলিশ এবং হিন্দি। এই ইংলিশ হিন্দি সবার জন্য ম্যান্ডেটারি, একই রকম ভাবে রিজনিং এই জায়গাটা, ও আরেকটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এটাও কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। মানে এই 4টে সাবজেক্ট বলতে পারো সবার জন্য ম্যান্ডেটরি, তুমি যে পোস্টেই অ্যাপ্লাই করো না কেন। আর সব ক্ষেত্রেই আমাদের 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, তবে এই কম্বিনেশন, সাবজেক্ট কম্বিনেশন কিন্তু আলাদা রয়েছে। আমি চলে আসছি ডিটেলসে তারপরেরটাই। এই তো এখানেও তোমাদের এই যে টায়ার টু, যেখানে বলা আছে 1:10 রেশিওতে ডাকা হবে, সাবজেক্ট নলেজ এক্সাম, এটা হচ্ছে প্রিন্সিপালের জন্য। ঠিক আছে, আর প্রিন্সিপালের টায়ার থ্রি আছে, যেখানে শুধুমাত্র তোমার ইয়ে হবে, ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারাকশন বা ইন্টারভিউ, 40 নম্বর। এবার আসি যেটা আমাদের মূল দরকার, এটা তো প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, পিজিটি। কারণ এখানে আমাদের তোমার মাস্টার ডিগ্রি আর বিএড যদি সেই মার্কস থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা দেখতে পাচ্ছ না, আমি বলবো একবার রিজয়েন করো। আমি বলছি, সবই বলছি, একটু আমাকে সময় দাও, দেখো সবকিছু কভার হবে। আমি আবারও বলছি, একটু আমাকে সময় দাও। আমি এ নই যে আমার একসঙ্গে অনেকগুলো মুখ দিয়ে কথা বলতে পারবো, যদি বা পারতাম তুমি শুনতে পারতে না সবকিছু। তো একটু আমাকে সময় দাও, একটু ধৈর্য রাখতে হবে বাবা, যদি ধৈর্য না রাখতে পারো তাহলে আর কি বলবো। চলো, যেখানটা ছিলাম, পিজিটির মধ্যে চলে আসছি, এটা সবার জন্য। মানে অনেকে রয়েছে এরকম ক্যান্ডিডেট, দেখো টোটাল মার্কস কিন্তু 100, এক্সট্রা রয়েছে 20 নম্বর। এবার বলে রাখি, মনে রাখবে শুরুটা হচ্ছে এই পার্ট 6 থেকে। শুরু কিন্তু এখান থেকে নয়, এইখান থেকে স্টার্ট হচ্ছে।
এইখান থেকে স্টার্ট হচ্ছে। কেন? এবার দেখো ভালো করে, এই পার্ট 6টা কি রয়েছে দেখো, এটা রয়েছে দুটো সাবজেক্ট, কি কি, ইংলিশ আর হিন্দি, এই দুটো সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে 10 নম্বর করে, যে ইংলিশেও 10 নম্বর আর হিন্দিতেও রয়েছে 10 নম্বর, 10 10 20 নম্বরের পরীক্ষা, 20টা কোশ্চেন থাকবে, পুরোটাই এমসিকিউ। কেন বলছি এটা স্টার্টিং পার্ট বা এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কেন তোমাকে বলছি, বলছে দেখো যে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, তাহলে বুঝতে পারছো জাস্ট পাস করলে হবে, এই নাম্বারটা তোমার কিন্তু ওই টাইপ 2 এর জন্য কাউন্ট হবে না, অর্থাৎ এই নাম্বারটা কাউন্ট হবে না কোথাও, শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। তারপরে বলছে দেখো উইথ 40% মার্কস টুগেদার, মানে আমরা যদি বলি 20 নম্বরের পরীক্ষা হচ্ছে, তাহলে 20 নম্বরে 40% কত হয়, 4 2 8, 8 নম্বর। এখানে দেখো তাই বলা আছে যে 40% টুগেদার, দ্যাট ইজ মিনিমাম 8 মার্কস, মিনিমাম 8 মার্কস আউট অফ 20 মার্কস কম্বাইনিং ইংলিশ অ্যান্ড হিন্দি। এই পর্যন্ত সবার বোঝা গেছে। কি বলেছে যে ইংলিশ এবং হিন্দি এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এখানে এই দুটো মিলিয়ে 40% মার্কস বা টোটাল 8 নম্বর পেতে হবে আউট অফ 20, এই দুটো সাবজেক্ট মিলিয়ে। তারপরে দেখো এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, বলছে পার্ট 1 টু পার্ট 5, অর্থাৎ এই যে এইগুলো পার্ট 1 টু পার্ট 5, এইগুলো the candidate will not be evaluated if she fails to attain qualifying marks in part 6, অর্থাৎ পার্ট 6 এ যদি 8 নম্বর না তুলতে পারো, তাহলে তোমার ওই পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত ওই জায়গাটার খাতা ইভালুয়েট করা হবে না, ওটা চেক করাই হবে না। তাহলে বোঝাতে পারলাম যে আমরা শুরুতে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখলেও, তাহলে শুরুটা কোথায় হচ্ছে, অ্যাকচুয়ালি পার্ট 6 দিয়ে শুরু হচ্ছে। মনে রাখবে পার্ট 6 এ হিন্দি এবং ইংলিশ দুটোতে তোমার কিন্তু 8 নম্বর পেতে হবে, ইন্ডিভিজুয়ালি 4, দুটো মিলিয়ে 20-র মধ্যে 8 পেতে হবে, এবং এই 8 নম্বর পেলে তবেই তোমার কিন্তু ওই পার্ট 1 থেকে পার্ট 5 এর খাতা চেক করা হবে, আদারওয়াইজ কিন্তু চেক করা হবে না, চেক করা হবে না। এবং এখানে বলে দিয়েছে যে টুগেদার মিনিমাম 8 মার্কস আউট অফ 20 মার্কস কম্বাইনিং ইংলিশ অ্যান্ড হিন্দি, 40 মার্কস টুগেদার একসঙ্গে, অর্থাৎ কোন একটা জায়গায় যদি 3ও পেয়ে যাও আর একটা জায়গায় 5 পেয়ে গেলেও হবে, এরকম ব্যাপারটা। কিন্তু ওভারঅল তোমার মিনিমাম 8 পেতেই হবে, 8-এর বেশি পেলে সে তো ভালো, কিন্তু 8 মিনিমাম তোমাকে পেতেই হবে। বোঝাতে পারলাম? এটা হয়ে যাওয়ার পর তারপরে কি আসছে, জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে বলে রাখি অনেক কিছু রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, তারপরে তোমার স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো রয়েছে কিন্তু। তো এইখানে কিন্তু 10 নম্বর রয়েছে মূলত হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, সায়েন্স বা তোমার ওই স্ট্যাটিক জিকে, এইগুলোই অ্যাকচুয়ালি রোল প্লে করবে। খুব কম থাকতে পারে হয়তো পলিটি থেকে 2-1টা কোশ্চেন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ইকোনমিক্স এর একটা কোশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম টাইপের মূলত এদেরকে বলা হয়। ওটা কম্বাইনিং তোমাকে 8 পেতে হবে, ঠিক আছে, ওটা কম্বাইন তোমাকে 8 পেতে হবে। নেক্সট, তাহলে জেনারেল অ্যাওয়ারনেসে তোমার এটা রয়েছে 10 নম্বর, এটা নেক্সট রিজনিং এবিলিটি 15 নম্বর, এই নাম্বারগুলো কিন্তু ভ্যারি করে। আইসিটি রয়েছে, অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, টিচিং অ্যাপটিটিউড 30 নম্বর, যেটা বলছিলাম টিচিং অ্যাপটিটিউড আমাদের পিজিটি এবং টিজিটির জন্য সর্বাধিক মার্কস ক্যারি করে, সর্বাধিক। তুমি এখানেও দেখতে পারো ডোমেইন নলেজের মধ্যেও 30, কিন্তু ডোমেইন নলেজের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস পেডাগজি, যেটা কেস স্টাডি বেস, আর একটা হচ্ছে এনইপি 20, এই দুটো মিলিয়ে কিন্তু 20 আর 10-এ 30, 20 আর 10-এ 30, কিন্তু টিচিং অ্যাপটিটিউড একাই রয়েছে 30 নম্বর। তাই ইন্ডিভিজুয়ালি টিচিং অ্যাপটিটিউড কিন্তু অনেকটা জায়গায় জুড়ে রয়েছে, টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা রয়েছে। আর এখানে কিন্তু 0.33 বা বলতে পারো প্রত্যেক একটা 3টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে, 3টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা গেল টায়ার 1। তাহলে তোমার এখান থেকে শুরু হচ্ছে, এটাতে কোয়ালিফাই করলে তবে তোমার এই জায়গাটার খাতা চেক করা হচ্ছে বা ইভ্যালুয়েট করা হচ্ছে, এটাতে কোয়ালিফাই করলে তবে তুমি টায়ার 2 তে ডাক পাচ্ছ, কিসের রেসপেক্টে, এই বেসিসে। মানে ধরে নাও আমাদের এখানে টোটাল 100টা ক্যান্ডিডেট রয়েছে, তাহলে আমরা 1000 জন ডাক পাবো, তাই তো? তাহলে মানে টপ তোমার 1000 ক্যাটাগরি ওয়াইজ এখানে বিভিন্ন রকমের থাকবে, কারণ জেনারেলদের যে কাট অফ, এসসি এসটিদের কাট অফ আলাদা হবে। তো সেই হিসাবে আর কি, যে রেশিওতে যাবে সেই হিসাবে প্রথম 1000 জনকে এখানে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। টায়ার 2 হচ্ছে তোমার পুরোপুরি সাবজেক্ট নলেজ। এখানে দেখো বলে দিয়েছে যে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইজ আপলোডেড অন ওয়েবসাইট, এটা তোমরা পেয়ে গেছো অলরেডি।
অবজেক্টিভ 40টা কোশ্চেন থাকবে 40 নম্বর 1 নম্বর করে, ডেসক্রিপটিভ 15টা কোশ্চেন থাকবে 4 নম্বর করে, 4 15 60 আর 40। এই যে অবজেক্টিভ 40 গুণ 1 40 নম্বর, ডেসক্রিপটিভ 15 গুণ 4 60 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা হবে। এই স্ট্রাকচারটা সব আছে যে অবজেক্টিভ থাকবে ডেসক্রিপটিভ থাকবে, অবজেক্টিভে 40টা কোশ্চেন 1 নম্বর করে, ডেসক্রিপটিভে 15টা কোশ্চেন 4 নম্বর করে। তুমি যত রকম যা যা পোস্ট রয়েছে এখানে, টিচিং নন টিচিং যা যা কিছু রয়েছে সব ক্ষেত্রে একই রকমের স্ট্রাকচার, অন্য আর কোনো কিছু নেই এখানটায়। ঠিক আছে, চলে আসছি টিজিটির মধ্যে। টিজিটির মধ্যে যেটা রয়েছে দেখে নাও, এখানেও সেই একই কথা, এই যে এই জায়গাটা তোমার হচ্ছে স্টার্টিং। ঠিক আছে, যে এখানে আর একটা কি আসছে 30 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু তোমার আমাদের যেমন কি ছিল, ইংলিশে ছিল 10, হিন্দি ছিল 10, এটা তো ম্যান্ডেটরি। এরপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমরা বলছি বাংলা আমাদের জন্য 10 নম্বর, এই তিনটে থাকবে। দেখে নাও ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে, ইংলিশ, হিন্দি অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বাংলা আছে, তাহলে তুমি বাংলাকে চুজ করতে পারো। ঠিক আছে, তো এখানে টোটাল 10 নম্বর করে 30 নম্বরের, তো 30 নম্বরের করে মনে রাখ 3 4 12 নম্বর তোমাকে পেতে হবে। বলে দিয়েছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি দ্য মিনিমাম 40% মার্কস ইন এগ্রিগেট। এই যে এই ওয়ার্ডটা দেখো, 40% মার্কস ইন এগ্রিগেট, ইন্ডিভিজুয়াল সাবজেক্টে বলেনি, 40% মার্কস ইন এগ্রিগেট। আরো একবার রিপিট করছি, 40% মার্কস ইন এগ্রিগেট, that is 12 out of 30, that is 12 out of 30, কোন রকম ইন্ডিভিজুয়ালি করেনি। যারা বলছিলেন আমি 0+8 পেলে হবে কিনা, 1+7 পেলে হবে কিনা, তাদের জন্য দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। ঠিক আছে, তো তিনটে ল্যাঙ্গুয়েজ এবার এখানে বলে দিয়েছে দেখো, আবার এখানে রয়েছে যে ইংলিশ হিন্দি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পুট টুগেদার। এই 3টে 4টে ওয়ার্ড যেগুলোকে আমি হাইলাইট করলাম, এটা থেকে স্পষ্ট বলে দিচ্ছে যে তুমি এই 30-এর মধ্যে 12 পেলে হবে, কি করে পেলে জানার দরকার নেই, 30-এর মধ্যে 12 পেলে হবে। পার্ট 1 to 5 একই কথা বলা আছে, ক্যান্ডিডেট উইল নট বি ইভালুয়েটেড ইফ হি শি ফেলস টু অ্যাটেন্ড কোয়ালিফাইং মার্কস ইন পার্ট 6। তাহলে এটা তুমি কোয়ালিফাই করলে তবে তোমার পার্ট 1 থেকে পার্ট 5 চেক করা হবে। এখানে একই স্ট্রাকচার যেটা আমরা পিজিটির মধ্যে দেখলাম, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ডোমেইন নলেজ, এই রয়েছে টোটাল 100 নম্বর, যেখানে টিচিং অ্যাপটিটিউড আবারও বলছি সর্বোচ্চ নাম্বার জুড়ে রয়েছে। ক্লিয়ার সবার? আশা করি আর কারো কথা কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল আমাদের পিজিটি এবং টিজিটির মধ্যে। এইখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, দেখো নোটিফাইড ভ্যাকেন্সি রিজিওনাল, এই লাইনটা পড়লে বুঝতে পারবে। এই যে আমরা এখানে দেখছি না ইংলিশ হিন্দি আমাদেরকে দেখতে হচ্ছে, দেখো এই জায়গাটা পড়লে তোমার কিছুটা কনফিডেন্স আসবে। দেখো অপশন অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইজ লিমিটেড টু শিডিউল ল্যাঙ্গুয়েজ, মানে এই যে বলে দিচ্ছে এই কথাই হচ্ছে আমাদের এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, মানে এর মধ্যে তোমাকে যে কোনো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, ওখানে আমাদের কিন্তু মেনশন করা আছে ইংলিশ হিন্দি মেনশন করা আছে, তা বাদ দিয়েও রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু ইংলিশ এবং হিন্দি আছে। খেয়াল করে দেখো, ভালো করে বুঝবে এই কথাগুলো। তুমি ওর মধ্যে তো ইংলিশ হিন্দি দিচ্ছ, তারপরেও তুমি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ চয়েস করতে পারো। অর্থাৎ তুমি পরীক্ষা দিচ্ছ কি ইংলিশ প্লাস হিন্দি, বা অন্য কেউ পরীক্ষা দিতেই পারে ইংলিশ প্লাস হিন্দি পরীক্ষা দিতেই পারে। কিন্তু কি বলে দিয়েছে দেখো, যে এভরি ক্যান্ডিডেট হ্যাজ অপ্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ আউট অফ, যে আফটার মেনশন অ্যাক্ট অফ মেনশন শিডিউল ল্যাঙ্গুয়েজ, এই যে কথাগুলো বললাম 20টার মধ্যে। হাউএভার এই জায়গা থেকে ভালো করে দেখো, হাউএভার the standard of English and Hindi for those who are opting one of those languages as regional language, অর্থাৎ বলতে চাইছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কেউ ইংলিশ অথবা হিন্দি চুজ করে তাহলে কি হবে, will be higher than standard as that of the general English and general Hindi। মানে তুমি যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি বা ইংলিশ চয়েস করো তাহলে তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ড জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দির তুলনায় বেশি হবে, হায়ার হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে এই ইংলিশ এবং হিন্দি এদের লেভেল তুলনামূলক কম স্ট্যান্ডার্ডের হবে। কিন্তু তুমি যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ এবং হিন্দি চয়েস করো তাহলে তোমার এই স্ট্যান্ডার্ড কিন্তু, মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ইংলিশ হিন্দি কিন্তু তুলনামূলক হায়ার স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে তুলনামূলক এই জায়গাটা কিন্তু একটু হলেও সহজ হবে।
একটু হলেও সহজ হবে। আর আমরা তো রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে দেখছি। আশা করি এই জায়গাটা সবার বোঝা গেছে কি বলতে চাইছি, আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসি, এখানেও একই রকম সেই স্ট্রাকচার, আমি আর পড়লাম না, একই জিনিস 40 গুণ 1 15 গুণ 4 একই আমি আর গেলাম না। চলে আসছি হোস্টেল ওয়ার্ডেন মেল অ্যান্ড ফিমেল। এইখান থেকে কিন্তু আর ওই পার্ট 6 বলে আলাদা কিছু নেই, মানে তোমার ইংলিশ হিন্দি ওই ম্যান্ডেটারি এই ব্যাপারগুলো আর নেই। কোথায় রয়েছে? শুধুমাত্র ওই টিজিটি এবং পিজিটির মধ্যে রয়েছে। এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। কি কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, আইসিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ থাকছে। আর এখানে 3টে ল্যাঙ্গুয়েজ থাকছে, ইংলিশ, হিন্দি আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা এখানে বলছি বাংলা। ঠিক আছে, এটা গেল হোস্টেল ওয়ার্ডেন। এখানেও দেখো একই রকমের তোমার টায়ার 2 ডেসক্রিপটিভ রয়েছে। চলে আসছে অ্যাকাউন্ট্যান্ট, এটা সবাই দিতে পারবে না, যদি আমি আসছি এদের কোয়ালিফিকেশনে আসছি। কি কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ। আর এখানে দুটো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আর হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট চলে গেলাম। এখানে সব জায়গায় কিন্তু ওই ডেসক্রিপটিভের জায়গাটা রয়েছে, ফিমেল স্টাফ নার্স এই জায়গাটা যেটা রয়েছে একই রকম, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি, ম্যাথ, ইংলিশ, হিন্দি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তারপরে এদের আবার টায়ার 2 ডেসক্রিপটিভ থাকছে। তারপরে চলে আসছি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা তো অনেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি কি রয়েছে দেখে নাও, রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার আর এদিকে ইংলিশ হিন্দি, টোটাল 100 নম্বরের। এদেরও টায়ার 2 ডেসক্রিপটিভ রয়েছে। এই একমাত্র এখানে টায়ার 3 আবার পাচ্ছ টাইপিং টেস্ট। কোথায়? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। আগে কোথায় পেয়েছিলাম? প্রিন্সিপাল, সেখানে কি ছিল? ইন্টারভিউ। আর এখানে আর একবার পেলাম এই জেএসএ বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার টায়ার 3 তে টাইপিং টেস্ট আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে কি কি রয়েছে? রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার আর ইংলিশ হিন্দি, এই টোটাল 100 নম্বর। এদেরও কিন্তু ওই সাবজেক্ট স্পেসিফিক রয়েছে। ঠিক আছে, হয়ে গেল আমাদের সমস্ত পোস্ট কমপ্লিট হয়ে গেল। নেগেটিভ মার্কিং আগে যেটা বললাম 1/3 বা 0.33, 3টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, যেটা আগেই বলেছি। এখানে কি রয়েছে? নো নেগেটিভ, আচ্ছা নো গ্রাভিয়েন্স, যেটা এরা যে উত্তরপত্র ডিক্লেয়ার করবে, ঠিক আছে, সেই ডিক্লেয়ার করার পর তোমার যদি যেটা থাকবে সেটা রেসপেক্টে কিন্তু কোন রকম কোনো এন্টারটেইন করা হবে না সেগুলোতে। আফটার ডিক্লারেশন দা রেজাল্ট, রেজাল্টের পর কিন্তু আর কোনো কিছু ডিক্লেয়ার করা হবে মানে এন্টারটেইন করা হবে না। চলে আসছে নেক্সট পার্টি, এলিজিবিলিটি, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এলিজিবিলিটি। এখানে বোধহয় প্রিন্সিপাল বলে কেউ নেই বা কোনো কিছুর জন্য যদি কেউ থাকো তাহলে একবার একটু নক করো, একটা মেসেজ করো, তাহলে এইগুলো নিয়ে ডিটেলসে বলা যাবে। আমি প্রিন্সিপাল নিয়ে যাচ্ছি না, চলে আসছি সোজা পিজিটির মধ্যে। যদিও কোয়ালিফিকেশন এখন আর বলে লাভ নেই, কারণ অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। কি রয়েছে না আমাদের এখানে এই ইন্টিগ্রেটেড জায়গাটা আমি যাচ্ছি না। ইন্টিগ্রেটেড হচ্ছে একই সঙ্গে তোমার যে মাস্টার ডিগ্রি বিএড একসঙ্গে হয়ে যাচ্ছে এরকম টাইপের। আমি এখানটা যাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েট, যেটা আমাদের জন্য হয় ওয়েস্ট বেঙ্গল এগুলোই বেশি চলে, যে তোমার মাস্টার ডিগ্রি রয়েছে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে, এগ্রিগেট ইন তোমার যে, কারণ মাস্টার ডিগ্রি সাবজেক্ট ওয়াইজ হয়, সাবজেক্ট ওয়াইজ এতে হয়। তো এই রয়েছে অ্যান্ড বিএড 50% মার্কস। ঠিক আছে, ইন্টিগ্রেটেডে আমি যাচ্ছি না। তোমার বিএড এমএড রয়েছে, এগুলো থাকতেই পারে, আলাদা কথা, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা খুব একটা এফেক্টিভ না। ঠিক আছে, এই রয়েছে। এবার বিভিন্ন মাস্টার ডিগ্রি রেসপেক্টে তাদের সাবজেক্ট কম্বিনেশন এখানে দেওয়া আছে। এই ইংলিশ হিন্দিতে খুব অসুবিধা না হলেও এই টাইপের সাবজেক্ট গুলোতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইকোনমিক্স, এই টাইপের এতে বিভিন্ন রকমের যে তোমার কম্বিনেশনের সাবজেক্ট গুলো, যে ইকোনমিক্স পড়লে ইকোনমিক্স আর এনি স্পেশালাইজেশন ইন ইকোনমিক্স প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিজ ইকোনমিক্স এট দ্য গ্রাজুয়েশন লেভেল। বায়োলজি, এর মধ্যে দেখো বায়োলজি, জুওলজি, বোটানি, ফিজিওলজি, এরকম টাইপের যা যা রয়েছে, নিউট্রিশন, সবই কিন্তু এখানে অ্যাপ্লাই করার যোগ্য। বোঝাতে পারলাম? সবই কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য। তো এইগুলো দেওয়া আছে যে জিওগ্রাফি, এই রিলেটেড দেখো, জিওগ্রাফি or any specialization in geography provided the candidate
হ্যাজ স্টাডিজ জিওগ্রাফি এট গ্রাজুয়েশন লেভেল, মানে কারোর জিআইএস রয়েছে বা কিছু রিমোট সেন্সিং রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। কমার্সের ক্ষেত্রেও একই রকম। এই জায়গাটায় মনে রাখবে যে হোল্ডার্স অফ ডিগ্রি এমকম ইন ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। অর্থাৎ আমরা এমকম করলাম কিন্তু ইকোনমিক্সে করেছি সেটা হবে না। তুমি অ্যাকাউন্টেন্সির উপর করেছো সেটা অ্যাপ্লিকেবল, বা তোমার এই যে এমকম ইন ইকোনমিক্স, তোমার ইকোনমিক্স এর মধ্যে ক্যালকুলেশন হবে। বুঝতে পারলাম এই ব্যাপারগুলো আর কি বলতে চাইছি। পিজিটি কম্পিউটার সায়েন্স, যেখানে আমাদের শুধুমাত্র এই জায়গাটা দেখো বলে দিয়েছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট ফর প্রমোশন ইন ফিউচার বিএড উইল বি রিকোয়ার্ড, কিন্তু এখানে কিন্তু বিএড আলাদা করে ম্যান্ডেটরি নেই। দেখি না কম্পিউটার সায়েন্স এদের কিন্তু বিএড আলাদা করে মেনশন নেই। এমএসসি কম্পিউটার সায়েন্স হতে পারে, এমসিএ, এমই, এমটেক যাই হোক না কেন। চলে আসছে টিজিটির মধ্যে, খুব গুরুত্বপূর্ণ। টিজিটির মধ্যে দেখে নাও যে আচ্ছা এখানে বয়সটা যেটা বলা আছে 40 বছর পিজিটি, 40 বছর পিজিটি, কোথায় গেল 40 বছর পিজিটি। এসসি এসটি 5 বছর, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন পাবে। টিজিটির মধ্যে চলে আসছে, টিজিটি হচ্ছে 35 বছর, এসসি এসটি 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, নেক্সট। এবার খেয়াল করে দেখো এখানে আমরা ইন্টিগ্রেটেড দেখছিলাম। ইন্টিগ্রেটেড বলতে একই সঙ্গে তোমার দুটো ডিগ্রি হচ্ছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি ব্যাচেলার ডিগ্রি বা অনার্স ডিগ্রি যাই বলো না কেন, অর্থাৎ পাস অনার্স কোর্স যাই হোক না কেন, উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্ট individually and also in aggregate. Individually and also in aggregate. 50% marks in all subjects, in all subjects individually and aggregate. অথবা দিয়ে বলা আছে যাদের ওটা নেই, অথবা দিয়ে বলা আছে পিজি ডিগ্রি এনি স্পেশালাইজেশন বা যাই হোক না কেন সেটা হচ্ছে 55% মার্কস। অর্থাৎ মাস্টার ডিগ্রিতে যদি কোনোভাবে এই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, 50% এর গন্ডি, তাহলে তোমার মাস্টার ডিগ্রি রয়েছে, বলা আছে ইন কনসার্ন সাবজেক্ট আর এনি স্পেশালাইজেশন ইন কনসার্ন সাবজেক্ট উইথ মিনিমাম 55% মার্কস। মানে তুমি জিওগ্রাফি নিয়ে পড়েছো, পরে রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা করেছো, এরকম টাইপের তাদের কথা বলছি। ঠিক আছে, কেউ বোটানি নিয়ে বা ফিজিওলজি নিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছো, মাস্টার ডিগ্রি নিউট্রিশনে করেছো, সবার ক্ষেত্রে একই কথা। ঠিক আছে, মানে এটা হবে না তুমি বোটানি নিয়ে পড়াশোনা করেছো গ্রাজুয়েশন, কিন্তু তারপরে এমবিএ করেছো, মাস্টার ডিগ্রি করেছো এমবিএ, সেটা কিন্তু হবে না। বুঝাতে পারলাম? নেক্সট আর কি, বি, বিএড লাগবে 50% মার্কস, অথবা ইন্টিগ্রেটেড আমি আর যাচ্ছি না। সি, এইগুলো কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি, এ বি সি সবার জন্য ম্যান্ডেটরি। সিটেট কোয়ালিফাই হতে হবে, পেপার 2, সিটেট পেপার 2 কোয়ালিফাইড হতে হবে। ঠিক আছে, এই রয়েছে। তো এই টোটাল আমাদের ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের যেটা এখানে আলাদা করে বলা আছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন এ বি এন্ড সি তিনটে। তাহলে এতে দেখলাম আমরা আইদার তোমার ব্যাচেলার ডিগ্রিতে 50% অথবা মাস্টার ডিগ্রিতে 55%, বিতে দেখলাম বিএড 50%, সিতে দেখলাম সিটেট পেপার 2 কোয়ালিফাই হতে হবে। চলে আসছি অন্যান্য পোস্টে, এখানে সাবজেক্ট ওয়াইজ বলে দিয়েছে এই সোশ্যাল স্টাডিজ এর মধ্যে কি কি থাকছে, সবকিছু বলে দিয়েছে। এখানে কোনো কিছুতে সেইভাবে ন্যাচারালি আটকায় না। নেক্সট টিজিটি কম্পিউটার সায়েন্স, এখানে আমাদের বিএড এর ব্যাপারটা নেই, বাকি ওই বিটেক, এমটেক, বিসিএ যা যা রয়েছে সবই রয়েছে। আর্ট টিচার যারা রয়েছে এখানে দেখো এই বিএড এর ব্যাপারগুলো নেই, কিন্তু তোমার আর্টের যে ব্যাচেলার ডিগ্রি সেই ডিগ্রিটা রয়েছে, কিন্তু সেটা অবশ্যই 50% মার্কস হতে হবে, এবং সেটা অবশ্যই 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি হতে হবে মিনিমাম। ঠিক আছে, মিউজিক টিচার একই রকম, ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক, পারফর্মিং আর্টস বা যাই হোক না কেন 50% মার্কস এই রয়েছে। কোন রকম বিএড বা আদার্স কোনো কিছুর ক্রাইটেরিয়া এখানে কিন্তু নেই। ফিজিক্যাল এডুকেশন টিচার, যেখানে বিপিএড বা এইগুলো, এটা ইন্টিগ্রেটেড যদিও, এখানে আমরা যদি ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস এই রেসপেক্টে ডিগ্রি 50% মার্কস থাকতে হবে, 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বা বিপিএড বা এরকম টাইপের যে ডিগ্রি, অথবা আলাদা করে ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ ইলেকটিভ সাবজেক্ট ইন 50% মার্কস, উইথ 50% মার্কস এই দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই রয়েছে আমাদের এটা। লাইব্রেরিয়ান 35 বছর বয়স,
শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, দ্যাট ইজ বিলিজ, যেটাকে আমরা বলি বিলিজ। ঠিক আছে, আমাদের ওপেন নেতাজি ওপেন থেকে প্রতি বছর প্রচুর ক্যান্ডিডেট করে, তারা অ্যাপ্লাই করতে হবে, 50% মার্কস পেলেই হবে। এই টাইপের এই একই জিনিস রয়েছে, ইন্টিগ্রেটেড যদি আমাদের জন্য না। ফিমেল স্টাফ নার্স, এটা কিন্তু সবাই করতে পারবে না, 35 বছর বয়স, এখানে বিএসসি নার্সিং থাকতে হবে বা এরকম টাইপের ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা ডিগ্রি হলেও হবে না। হোস্টেল ওয়ার্ডেন আপ টু 35 বছর, এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, ব্যাস এই পর্যন্ত। যে কোনো রকম ব্যাচেলার ডিগ্রি হলেই হবে, কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই। অ্যাকাউন্ট্যান্ট, এখানে মাথায় রাখতে হবে তোমাকে কমার্সের ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মার্কসের ক্রাইটেরিয়া নেই। কিন্তু ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজিবল, মানে বিবিএ এইরকম টাইপের ডিগ্রি কিন্তু হবে না। কিন্তু তুমি কমার্সে তোমার মানে ব্যাচেলার ডিগ্রি রয়েছে বা বিকম রয়েছে, তুমি অ্যাপ্লাই করতে পারবে, মার্কসের কোনো ক্রাইটেরিয়া নেই। জেএসএ শুধুমাত্র হাই সেকেন্ডারি পাস, আদার্স কোনো কিছু নেই। যেটা এক্সট্রা রয়েছে যে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং আর 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিং, অথবা অর্থাৎ যে কোনো একটা হলে তোমার চলবে। তোমার যদি ইংলিশে 35টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকে বা হিন্দিতে 30টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকে, তাহলে তুমি এখানকার জন্য এলিজিবল। এখানে বয়স হতে হবে 30 বছর। লাস্ট রয়েছে আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, 30 বছর বয়স, এখানে হচ্ছে 10 পাস প্লাস বিভিন্ন রকমের সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি এই ল্যাবরেটরি টেকনোলজি বা এরকম কিছু। আর যদি তোমার ক্লাস 12 এ সায়েন্স থাকে তাহলে আর কোনো কিছু লাগবে না। তুমি 12 এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাহলে তোমার কোনো কিছু লাগবে না, মানে মিনিমাম দুটো সাবজেক্ট থাকতে হবে। কেউ বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স এরকম বলা হয়, তো তোমার ধরো কেমিস্ট্রি বায়োলজি রয়েছে, ফিজিক্স বায়োলজি রয়েছে, তাহলেও হবে। মানে জাস্ট যে কোনো দুটো সাবজেক্ট থাকলেই হবে, যে কোনো দুটো সাবজেক্ট থাকলেই হবে সায়েন্সের। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আমাদের রয়েছে, এর বাইরে আর সেইভাবে কিছু বলার নেই। এখানে আলাদা করে কোনো কিছু মার্কস করাও নেই। একটু আমাকে জানাও যে এই পর্যন্ত আর কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা, এই পর্যন্ত কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা বলো এই পর্যন্ত। আশা করি তোমাদের যা যা কোশ্চেন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট পার্টে যাব, মানে আলাদা করে অন্য কোনো কিছু আর বলার নেই তো, সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু যদি জানাও কষ্ট করে। খুব কষ্ট হলে জানানোর দরকার নেই, আমি তাহলে বুঝে নেবো যে তোমার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে খুব কষ্ট করবে না। চলো আমি নেক্সট পার্টে চলে আসছি, নেক্সট পার্টে চলে আসছি। চলো, আশা করি এখানে সবার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, তাই তো? ফর্ম ফিল আপ আর কেউ কারোর বাকি আছে? সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে তো? মানে এরকম কেউ আছো যে শুধুমাত্র নন টিচিং এর জন্য দিচ্ছ বা টিচিং নন টিচিং দুটোই একসঙ্গে দিচ্ছ, এরকম কেউ আছো? প্রথমে বলো ফর্ম ফিল আপ সবার কমপ্লিট হয়ে গেছে তো? আর যেটা বলছিলাম যে কিসের জন্য অ্যাপ্লাই করলে, শুধু টিচিং না শুধু নন টিচিং না টিচিং নন টিচিং বোথ? কারণ তুমি দুটোতে অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কোনো অসুবিধা হবে না, তার জন্য কোনো অসুবিধা হবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে। নন টিচিং এর জন্য শুধু দিচ্ছ, তাই তো? আচ্ছা, টিচিং, চল স্টার্ট করলাম। তোমরা নিশ্চয়ই জানো মিউজিকটা আলাদা করে কিছু জানতে হবে, কি জানতে চাও বলো? পিজিটি, আচ্ছা। যেটা বলছিলাম যে তোমরা জানো নিশ্চয়ই অলরেডি পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিয়েছে, অলরেডি পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিয়েছে কবে কবে, 13, 20 আর 21শে ডিসেম্বর। অর্থাৎ হাতে আমাদের আর কোন রকম 2 মাসও সময় নেই। আজ আমরা 26 তারিখে দাঁড়িয়ে রয়েছি, 2 মাস সময় নেই, মানে কোন রকম ওই 45 দিন মতো টাইম রয়েছে, বলতে গেলে কোন রকম 45 দিন মতো টাইম রয়েছে, তার মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পেপার টু বা টায়ার টু যেটাকে আমরা বলছি, মানে সাবজেক্ট পেপার, সেটাতে আমরা খুব বেশি ফোকাস করতে পারবো না, কারণ টায়ার ওয়ানের ক্ষেত্রে যে ডাইভার্সিফিকেশন রয়েছে এটাই অনেকটা। কারণ তোমাকে অনেক কিছু দেখতে হবে, যে হিন্দিটাও পড়তে হচ্ছে, যেমন বললে তেমন কিনা, যেমনটা বললেন তেমন কিনা, হ্যাঁ বলো। তো বললাম তো টায়ার ওয়ানের যেমনটা বললেন, হ্যাঁ ওই রকমই সবই, মানে তুমি যে কোনো পোস্টের জন্য বলো না কেন সবই একই রকমই।
হ্যাঁ আমি তো বললাম সবকিছু। পিজিটি ডেট কবে তো বলে দিলাম, 13, 20, 21শে ডিসেম্বর। 13, 20, 21 এই 3 দিন ধরে পরীক্ষা হবে ডিসেম্বরে। সবই অফলাইন পরীক্ষা হবে। টায়ার টু এক্সাম কবে হতে পারে, ওটা হচ্ছে তোমার এপ্রিল মে মাস নাগাদ হবে। এপ্রিল অথবা মে এরকম টাইপের হবে, সম্ভবত মে মাস হওয়ার কথা রয়েছে যতদূর আমি মানে আমার কাছে খবর আছে বা কিছু, মে মাস নাগাদ হবে। আর মানে এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে আর সময় রয়েছে তাতে করে আর আমরা এর বাইরে কিছু করতে পারবো না। হোস্টেল ওয়ার্ডেনের জন্য কিভাবে প্রিপেয়ার হব, এই ইয়েগুলো যা রয়েছে সেইভাবে প্রথমে টায়ার 1 আগে দেখো, তারপরে টায়ার 2। ডিপ্লেস বি শুধু টিজিটি এভারেজ হয়ে গেছে, তাই আর হলো না। তাহলে আর হবে না, আর তো কিছু করার নেই। চলো নেক্সট পার্টে চলে গেলাম। দেখে নাও যে যেটা ছিল যে আমাদের এই ব্যাকএন্ডের জায়গাটা আমি একটু খুব ছোট্ট করে বলে দিই। যেহেতু আমাদের অলরেডি প্রায় 35 মিনিটের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা নিয়ে আশা করি আর কারণ অসুবিধা নেই। আমাদের পরপর এই ক্লাসগুলো চলবে। আগামীকাল হিন্দি গ্রামার, তারপর টিচিং অ্যাপটিটিউড, রিজনিং, এই পরপর ক্লাসগুলো এইভাবে থাকবে। তোমাদের যা অ্যাটেন্ডেন্স বা তোমাদের যে যে পরিমাণ সাপোর্ট বা যা কিছু দেখতে পাচ্ছি তাতে করে এটা কতদূর কি চালবে আমি জানি না। আগামীকাল হিন্দি ক্লাসে একবার দেখবো, তারপরে যদি এরকমই হয় বন্ধ রেখে দেবো। কারণ মনে হচ্ছে দরকার আমার বিরাট পরিমাণে পড়ে গেছে। তো আমি ভাবলাম যে শুধু শুধু আমার দরকার দিয়ে আর কি এখন কেন করবো, সেই জন্য আর কি। এখন শুধু জেনারেল পেপার দেখো, সাবজেক্ট, হ্যাঁ একদম ডেফিনেটলি আমিও তো সেই কথাই বলবো যে তুমি সাবজেক্ট পারবে না নিতে। কারণ ফার্স্ট পেপারের মধ্যে যে ডাইভার্সিফিকেশন রয়েছে ওটাকে নিয়ে নাও। অনেকের ক্ষেত্রে হিন্দি ব্যাপারটা জানেই না, তাকেও কিন্তু হিন্দিতে বসতে হবে। ওই জায়গাটা তুমি এটা ভেবে নিও না যে ঠিক আছে আমি হিন্দি বাদ দিয়ে ইংলিশ কোন রকমই করে নেবো। স্লিপ কেটে গেলে যে কোন রকম দুটো পেপার মিলে হয়তো 7 হলো, তখন তাই ওই চিন্তা ভাবনা করে যেও না আমি হিন্দি কোনো কিছু করব না। আমি তোমাকে বলবো যে আমাদের যেমন হিন্দি ক্লাস হয়, আগামীকাল ক্লাস দেখলে বুঝতে পারবে যে অনেকটা সহজ, না চাপ লাগবে না তোমার কাছে। ওই এর তুলনায় তোমার ইয়েতে ইংলিশে মার্কস তুলতে মনে হবে একটা সময় কঠিন মনে হবে যদি তুমি হিন্দির জায়গাটা দেখো। ক্লাসটা দেখলে বুঝতে পারো। যাই হোক, সেগুলো আগামীকাল ডিসকাস করা যাবে। আমি বলবো শুধুমাত্র ফোকাস করো এখন টায়ার 1, টায়ার 2 তে ফোকাস করো না, সেটা ভুল ডিসিশন হবে। যদি আমাদের আরো 3-4 মাস সময় থাকতো তাহলে বলতাম ঠিক আছে আপাতত অন্তত আগামী 2 মাস সাবজেক্টটাকে দেখো, তারপরে টায়ার 1টাকে আরো বেশি ফোকাস করো এরকম। কিন্তু এখন আমাদের হাতে টায়ার 2 দেখার মতো সময় নেই, ওটা বোকামো হবে, ভুল হবে। এটা আমার মতামত, ব্যক্তিগত মতামত, একান্তই, তুমি নাও মানতে পারো। নেক্সট আমরা চলে আসছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সময় রয়েছে। দেখো আমি শুরুতেই বলি যে আমি সবসময় বলি যে তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যা কিছু, মানে তুমি আগে তোমার এই প্যাশনের জায়গাটা ঠিক করে নাও যে কোন দিকে কি করতে চাইছো। কারণ তুমি যদি সমস্ত কিছু করতে চাও তাহলে সমস্যা বাড়বে, সেক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন বারবার ব্রেক হবে কোন একটা পার্ট। এবার তুমি যে, আমি বলছি না যে তুমি দিও না, সবকিছু দাও যদি তোমার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে, সেই ক্ষমতা থাকে, তাই না? কোনো একজন মা তার একটা বাচ্চাকে নিয়ে হিমশিম খাচ্ছে, আর কোনো একজন মা 3-4টে বাচ্চা সামলাচ্ছে। আমি এমন না যে গল্প বলছি, অবাস্তব কথা বলছি, বা আমি সেই 1980 সালের কথা বলছি না, আজও 2025-এ এই কম্বিনেশন আছে। তাহলে এটা যদি সম্ভব হয় সে তুমিও পারবে। এবার ওই ডিপেন্ড করছে তোমার উপর যে তুমি কিভাবে সেটাকে দেখছো। তাই আবারও বলছি, তোমার যদি মনে হয় তুমি পারবে। আমি প্রথম কথা বলবো এই পয়েন্টে দাঁড়িয়েও যে সিটেটটাকে আরো বেশি ফোকাস করো, এবং সিটেটের গুরুত্ব আগামী দিনে আরো বাড়তে চলেছে, অন্যান্য স্টেটের রেসপেক্টেও বাড়তে চলেছে। তাই সিটেটটাকে ফার্স্ট বলবো ফোকাস করো। নেক্সট, যে আমরা প্রত্যেকে এই এই যা কিছু করি না কেন, আমরা দেখেছি যে বরাবরই যে এই পরীক্ষা আসলে তবে আমাদের মধ্যে একটা ব্যাপার চলে আসে, আদারওয়াইজ কোনো কিছু হয় না। আমরা সেই যেরকম ছিলাম সেরকম, এই কবে ফর্ম ফিল আপ হলো তারপর আবার পড়তে বসলাম, এই টেন্ডেন্সিটাকে বাদ দাও। মানে এটা সেই আমাদের একদম ছোটবেলাকার টেন্ডেন্সি। ওটা দিয়ে তুমি কলেজ, ইউনিভার্সিটি বা এরকম টাইপের ডিগ্রি হাসিল করতে পারবে, কিন্তু এর বাইরে আর কিছু করতে পারবে না। সবার জন্য সিটেট ম্যান্ডেটারি, ঠিক আছে? তবে না আর্টের জন্য না, আর্ট, তারপরে ফিজিক্যাল এডুকেশন, তারপরে কম্পিউটার সায়েন্স, এদের জন্য নয়, এদের জন্য না। টিজিটি, পিজিটি, টিজিটির যে তোমার সাবজেক্ট গুলো, কোর্স সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোর জন্য, আর্ট টিচারদের জন্য নয়, ঠিক আছে? নেক্সট যেটা বলার যে আমি সবসময় বলবো যে এই ধরনের ধারণা থেকে বেরিয়ে এসো। আবারও বলছি একটু চেঞ্জ করো নিজেকে।
আমি শুরুতে যদি বলি, আমি একদম এই ইএমআরএস এর বাইরে গিয়ে বলছি যে নিজের জন্য, মানে নিজের জন্য, নিজের আইডেন্টিটির জন্য, নিজের পারফরমেন্সের জন্য লাইফে নিজেকে 1000 দিন টাইম দাও। 1000 দিন নিজেকে টাইম দাও। তুমি ভাবো একবার, মাধ্যমিকের জন্য কতগুলো দিন টাইম দিয়েছো, উচ্চ মাধ্যমিকের জন্য কতগুলো দিন টাইম দিয়েছো, গ্রাজুয়েশন 1000 দিনেরও বেশি, মাস্টার ডিগ্রি। তাহলে এটা যদি হয়, তুমি, হ্যাঁ এটা ঠিক যে তুমি জানো ওখান থেকে যে আমি আজ ভর্তি হচ্ছে, 2 বছর পর আমাকে ডিপার্টমেন্ট থেকে বা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট ধরে বের করবে, এটা ঠিক। কিন্তু এটার কথা মাথায় রেখে দিও, এটা এই জায়গাটা মাথায় রেখে দিও, পিজিটির জন্য কি সিটেট কম্পালসারি না? এতক্ষণ ধরে বা কি বলছি তাহলে, এতক্ষণ ধরে তাহলে কি বলছি? আবারও বলছি, আর একবার আমি একদম স্পষ্ট বলে দিই, কারো যদি এরকম ইন্টেনশন থেকে যে আমি ডিস্টার্ব করবো ক্লাসের মধ্যে, প্লিজ বেরিয়ে যাও। ঠিক ততটা সস্তা মনে করবে না যতটা সস্তা তুমি নিজেকে মনে করো। একদম বারণ করে দিলাম, না পোষালে সোজা বেরিয়ে যাবে। আমি এটা নিয়ে ফার্দার রিপিট করতে পারবো না। তোমার যদি আরো কোনো কোশ্চেন থাকে আমি বলবো। আমি তো একটু আগে বললাম যে একটু ওয়েট করে যাও, আমি সবকিছু বলছি। আমি বলার পর তারপর সুযোগ দিয়েছি, আর কি কোশ্চেন আছে বলো, আর কি রয়েছে বলো। হঠাৎ করে তুমি 15 মিনিট আধ ঘন্টা পরে জয়েন করেছো, স্যার এটা টিকিট, এই আমার এই কোশ্চেন। না, ব্যাপারটাকে সিস্টেমাইজ চলো। আমার এই ক্লাসের উদ্দেশ্য তোমার এই কোশ্চেন সলভ করা নয়, তুমি পারবে কি পারবে না আমি ওটার জন্য এখানে বসিনি। ব্যাপারটাকে অতটাও সস্তা মনে করে নিও না। এরকম টাইপের কিছু হলে আমাকে বলো, এরকম টাইপের প্রচুর মহামানব মার্কেটে রয়েছে, আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ, এখানে না। একদম ভদ্রলোকের মতো ভদ্র ভাষায় বলে দিলাম। এর বাইরে আমি কিন্তু চাই না যে এর থেকেও আরো টোন বাড়িয়ে কথা বলতে। লাইব্রেরিয়ানের জন্য কি বিএড ম্যান্ডেটারি না? নয়, না ম্যান্ডেটারি নয়। আমি এগুলোকে দেখিয়ে দিলাম, তারপরেও বললাম কোশ্চেন করো আমাকে, যার কার কি কোশ্চেন রয়েছে। আবারও বলছি, যার মনে হচ্ছে ভালো লাগছে না, সময় নষ্ট হচ্ছে, ডেটা নষ্ট হচ্ছে, প্লিজ, আমি দ্বিতীয়বার এই কথা যেন বলতে না হয়। এছাড়াও আরো অনেকগুলো দিন রয়েছে, এরকম নয় যে কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে। আর এখানে আর এখন এই কোশ্চেন করে লাভ নেই, কারণ আজকে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। তো এখন এই কোশ্চেন করে বা কি করবে? আমি একদম শুরুতে বলেছিলাম যে সিটেট শুধুমাত্র পিজিটি, টিজিটির জন্য, পিজিটির জন্য সিটেট লাগে না। আমি একটু আগেও এই একই কথা বললাম। যেটা বলছিলাম যে লাইফে এটা আমি কিন্তু এই ইএমআরএস এর জন্য এখন বলছি না, কারণ আমাদের হাতে সে সময় নেই। আমি ওভারঅল আসছি, তারপরে স্পেসিফিক আমি ইএমআরএস এর মধ্যে ঢুকছি। যে 1000 দিন নিজেকে টাইম দাও, এবং পার ইয়ার 1000 ঘন্টা পার ইয়ার হিসাবে টাইম দাও, অর্থাৎ পার ডে হিসাবে দাঁড়াচ্ছে 3 আওয়ার্স পার ডে, এই হিসাবে দাঁড়াচ্ছে। এটা যদি করতে পারো তাহলে তোমার কাছে কখনো এটা চাপের মনে হবে না। কিন্তু তুমি হঠাৎ করে এতদিন ঘুমিয়েছিলে, যেই দেখলে যে ইএমআরএস এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তাই ফর্ম ফিল আপ শেষ করতে করতে দেখলে 45 দিন পরীক্ষা রয়েছে, এটা তোমার জন্য অ্যাপ্লাই হবে না। এখন তোমাকে 7-8 ঘন্টা পড়াশোনা করতে হবে, 9 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, তবে তুমি এই সিলেবাসের একটা যদি কিছু আয়ত্তে আনতে পারো। কারণ ব্যাপারটা তুমি এটা ভেবো না যে আমি একটা ক্লাস করলাম আর অমনি আমি ওখানে পণ্ডিত হয়ে যাবো, একদমই না, ব্যাপারটা সেরকম। তুমি একবার ক্লাস করার পর, মানে ধরে নাও যে আমি কোন একটা সাবজেক্টে এক্সপার্ট, আমি কোন একটা সাবজেক্টে কোন একটা চ্যাপ্টার আমি ক্লাস করাচ্ছি, আমি যতটা স্মুথলি করাতে পারবো, আমি বোঝানোর সময় গিয়ে কিছু কিছু জায়গায় দেখবে তোমার ব্রেনের মধ্যে ফ্ল্যাকচুয়েট করছে, হঠাৎ মাথার উপরে গেল, কিছুটা মাথার মধ্যে ঢুকলো, আবার উপরে উঠে গেল, আবার ঢুকলো, আবার কিছুটা তুমি বেশ ভালো জানো, এই ক্যালকুলেশন এই জায়গাগুলো তুমি ভালো জানো, আবার কিছুটা মাথার উপরে উঠে গেল। ঠিক এইভাবে কিন্তু তোমার মধ্যে এই ব্যাপারগুলো ঢুকবে। এবার এটাই তুমি আরেকবার বসবে, দুবার বসবে, তিনবার বসবে, তবে হবে। তো সেই সময়ের জায়গাটুকু পর্যন্ত নেই। এবার এই মিনিমাম যদি জায়গাটাই না বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জন্য এই সমস্ত কিছু শুধুমাত্র ওই জনগণনার জন্য মনে হবে। মানে তুমি অ্যাকচুয়ালি ইএমআরএস এ ফর্ম ফিল আপ করেছো, এবং আজকে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর ইএমআরএস ধরো 2-4 দিন পরে ডিক্লেয়ার করলো যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ইএমআরএস এ এবছর এত লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো তুমি একজন জনগণনার জন্য রয়েছো, ইএমআরএস এর জন্য, জনগণনায়। তো আলটিমেট তুমি চাকরি পাচ্ছ না। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে দিই। নেক্সট, তাহলে এটা গেল একটা জেনারেলাইজ ইয়ে। আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তো ইএমআরএস এর হাতে সময় নেই। তো আমি সেই পয়েন্ট থেকে বলবো যে তাহলে কি করবে। আমি ফার্স্ট কথা বলবো যে যে কোনো কিছু শুরু করার জন্য যে তোমাকে ফার্স্ট যেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য রাখতে না পারো, এই ফিল্ড, এই প্ল্যাটফর্ম তোমার জন্য না। দেখো তোমরা অনেকে প্রমাণ দিয়েছো,
এখন 30 জনে দাঁড়িয়েছে, আরো 20 মিনিট 25 মিনিট সময় দাও, এটা দেখবে 20-25-এ নেমে যাচ্ছে। তো ব্যাপারটা এরকমই যে তোমার জন্য প্রচুর এই ভগবান এই আঙুলটা ওই জন্য দিয়েছে যে তুমি তোমার বাবা মাকে দোষ দেবে, টিচারকে দোষ দেবে, তারপরে কাউকে না পারলে উপরে ভগবানকে দোষ দেবে, এরকম ব্যাপারগুলো রয়েছে, সেগুলো তুমি করো। কিন্তু ধৈর্য রাখতে না পারলে এই ফিল্ড তোমার জন্য না, একদিন তুমি হারিয়ে যাবে। ঠিক আছে? আমি তো বললাম যে আজও লাস্ট ডেট রয়েছে। না, আজকে লাস্ট ডেট, এটা আর কোনোভাবে এক্সটেন্ড করবে না। 23 তারিখের ডেট চলে গেছে। 23 তারিখের ডেট চলে যাওয়ার পর তারপরে এটা এক্সটেন্ড করে 26 তারিখ করেছে। আজই লাস্ট ডেট, আজকের পর কিন্তু এই সুযোগ আর পাবে না। তাই বলবো আজকের মধ্যে পারলে করে নিও। আজ রাত 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত তোমার কাছে টাইম আছে, তারপরে কিন্তু আর তুমি সুযোগ পাবে না। নেক্সট যেখানে ছিলাম যে ফার্স্ট হচ্ছে ধৈর্য, সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রেগুলারিটি বা কনসিস্টেন্সি। ঠিক আছে, আমি এই পয়েন্টটা নিয়ে ডিটেলসে বলবো। এবং থার্ড পয়েন্ট যেটা, সেটাকে আমি বলবো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক, এই হার্ডওয়ার্ক গাধাতেও করে। আমাদের হার্ডওয়ার্কের মধ্যে স্মার্টনেস কাজে লাগাতে হবে। স্মার্টনেস ছাড়া তুমি এই হার্ডওয়ার্কের জায়গাটা ফিল করতে পারবে না। আমি 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে ডিটেলসে আসছি একটু পরে। আমাকে 1টা মিনিট সময় দাও, আমি 7টায় আমাদের যে ক্লাসগুলো থাকে একটু ওপেন করে দিই। আমাকে 1টা মিনিট প্লিজ একটু অ্যালাউ করো। ঠিক আছে, 1 মিনিটের সময় চাইছি, তার বেশি না। আমাকে 1টা মিনিট একটু অ্যালাউ করো, আমি তার মধ্যে ব্যাক করছি। আশা করি আমাকে 1 মিনিটের জন্য অ্যালাউ করেছো। আমি তার মধ্যে তোমাদের কাছে ব্যাক করছি। আমাকে 1 মিনিটের জন্য একটু অ্যালাউ করুন। এক মিনিট মানে 1 মিনিটই হয়ে গেছে অলরেডি, টাইম প্রায়, বা আমারও কাজ হয়ে গেছে। আমাকে ঠিক 1 মিনিটের জন্য অ্যালাউ করুন। চলো, যে জায়গাটা ছিলাম, তাহলে তাহলে আমাদের একদম ইনিশিয়াল স্টেজে এই জায়গাগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি এই জায়গাটা না রাখতে পারো, তুমি যে কোনো জায়গাতে, মানে আমি শুধুমাত্র ইএমআরএস এর পরীক্ষার জন্য বলছি না, তুমি হারিয়ে যাবেই। তুমি হারিয়ে যাবে। তো ফার্স্ট, তুমি কোনো কিছু শুরু করতে চাইছো, কিছু করতে চাইছো, নিজেকে সাইন করাতে চাইছো, কোনো একটা প্ল্যাটফর্মে নিজের পদচিহ্ন আঁকতে চাইছো, তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ধৈর্য রাখো। দেন তোমার এই কাজের মধ্যে রেগুলারিটি মেনটেন করো। কোনো একদিনে তুমি কিচ্ছু পরিবর্তন করতে পারবে না, একদিনে তুমি কিচ্ছু পরিবর্তন করতে পারবে না। আর থার্ড যেটা বললাম, যে হার্ড ওয়ার্ক করতে হবে প্রচুর পরিমাণে। অর্থাৎ এই পায়ের শেপটা তোমাকে ওখানে রাখতে গেলে, ওই পায়ের শেপটার জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এর বাইরে অন্য কোনো শর্টকাট নেই। অন্তত এখানে সব জায়গাতে শর্টকাট কাজে লাগে। শর্টকাট ম্যাথ রিজনিং এর জন্য রয়েছে, রিজনিং এর যেদিন ক্লাস রয়েছে ওই দিনের শর্টকাট নিয়ে ডিসকাস করা যাবে, কিন্তু এইসব জায়গাতে শর্টকাট কাজে লাগে না, তোমার লাইফটা নষ্ট হবে আর কিচ্ছু না। তো যেখানে ছিলাম আর কি, তো এই 3টে পয়েন্ট যেটা বললাম, এবার এই 3টে জায়গা তুমি সচরাচর, মানে আমি বললাম বা আমার এই কথাগুলো শুনে হয়তো তোমার মধ্যে একটু গত গত ব্যাপার ছিল, একটা কনফিডেন্সের জায়গা পেলে, একটা মোটিভেশন কিছু পেলে, এগুলো খুব বেশি 2-4 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ তুমি করতে পারবে, তারপর আবার তুমি হারিয়ে যাবে। কিন্তু তোমার এখান থেকে একটা কন্টিনিউয়াস এনার্জি দরকার এইগুলোকে টিকিয়ে রাখার জন্য, আদারওয়াইজ তুমি পারবে না। আর এটা যদি তুমি টিকিয়ে রাখতে পারো, আজ ইএমআরএস না হোক, আমি এই সেন্ট্রালের যদি অন্যান্য পরীক্ষা বলি, DSSS, এমবিএস, কেবিএস, কোথাও না কোথাও হবে, ওসব ছেড়ে দাও। স্টেট গভর্নমেন্টের যদি পরীক্ষা হয়, আজ না হোক কাল হবে, কাল না হোক 2 বছর পরে হবে, সেটা পিজি তোমার টেট, আপার প্রাইমারি টেট বা যাই হোক, ওদিকে এসএলএসটি, কোথাও না কোথাও গিয়ে তুমি নিজেকে সাইন করাতে পারবে, কোথাও না কোথাও গিয়ে তুমি কিছু করতে পারবে। তো এগুলোর জন্য মূলত আমাদের যেটা দরকার একদম ফার্স্ট যেটা, সেটা হচ্ছে প্যাশন। এখনো খেয়াল করে দেখো, প্যাশনের জায়গাটা যাদের খুব বেশি জাগ্রত, যে এখনো পর্যন্ত ক্লাসে রয়েছে, যদি খুব সুপ্ত হয়, গুপ্ত অবস্থায় থাকে, তাহলে তুমি এদিক ওদিক করবে। মানে দেখবে এইদিকে চলছো, হঠাৎ করে কেউ বললো এই তুই ভুল দিকে যাচ্ছিস, তুই কোনো কিছু জাজমেন্ট না করে আবার এদিকে টার্ন নেওয়া শুরু করলি। আবার কেউ যদি এখানে দাঁড়িয়ে বল ভুল দিকে যাচ্ছিস, আবার তুমি এখান থেকে এদিকে চলা শুরু করবে। তো এই ব্যাপারগুলো, মানে এরকম দেখো ঘটনা প্রচুর হয়েছে। তো
তোমার সাথে বা এখানে হয়তো কেউ না কেউ থাকতেও পারো, যে তুমি শুরু করেছিলে একটা গ্রাজুয়েশন করেছো, ডিএলএড করেছো, ডিএলএড করতে করতে তারা বুঝলে না এবার বিএডও করতে হবে কারণ এসএলএসটি পরীক্ষা হচ্ছে, আবার ওদিকে মাস্টার ডিগ্রি করার চিন্তা ভাবনা করছো, নেটটা দিতে হবে, নেটটা যদি দেওয়া যায়, আবার এদিকে সিটেটের জন্য যাচ্ছ। আমি বলছি না যে তুমি দেবে না বা দিতে পারবে না বা দেওয়া উচিত না, আমি বলি না একবার, আমি একদম শুরুতেই কথাটা বললাম যে একটা মায়ের একটা বাচ্চা, সে বলছে আমি সামলাতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, আমি খাওয়ার সময় পাই না, কেউ 4টে বাচ্চা একসঙ্গে সামলাচ্ছে, তার আর কোনো অভিযোগ নেই। তো এই ব্যাপারগুলো তুমি কিভাবে দেখছো সেটা, তো তুমি যদি এর মধ্যে ওই জায়গাগুলোকে ম্যাচ করাতে পারো, কারণ আমি যদি 4টে এক্সাম বলি তার মানে এই না যে 4টে এক্সাম মানে এক একটা এক্সামে যদি ধরে নিই 10টা করে সাবজেক্ট মানে 40টা সাবজেক্ট, একদমই না, একদমই না। আমি যদি বলি একটা এক্সামে 10টা সাবজেক্ট, দুটো এক্সামে হয়তো 11টা সাবজেক্ট হবে, আমি যদি 4টে এক্সাম ধরি দেখা গেল ওই 12, 13টা, 14টা সাবজেক্ট হবে। তো এগুলোকে তুমি সেই ওয়েতে যদি ম্যানেজ করতে পারো, সেই ওয়েতে যদি তুমি এ করতে পারো, তাহলে তোমার জন্য ট্রুথফুল বা মনে হবে আমি ঠিকঠাক পথে চলছি। আদারওয়াইজ তুমি বারবার এদিক ওদিক করবে, এর কাছে একটু শুনবে, ওরটা একটু শুনবে, ওইটা একটু দেখবে, আর এবং পরপর তুমি কি করবে না কোথাও না কোথাও বারবার এই হুচট খেতে খেতে এমন নয় পড়বে আর তোমার ইচ্ছা করবে না যে আর উঠে দাঁড়ায় বা কিছু, বা হয়তো তোমার সেই ক্ষেত্রে শক্তি থাকবে না। তাই আবারও বলছি, প্যাশনের জায়গাটা যদি খুব কংক্রিট না হয় তাহলে তোমার এই জায়গাটা কিন্তু হবেই। মানে প্যাশন বলতে ব্যাপারটা ধরো এরকম ব্যাপারটা যে ধরো আমার হয়তো পুলিশের চাকরি খুব ভালো লাগে, আমার তো বিএসএফ খুব ভালো লাগে, তার মানে আমার মধ্যে এই ব্যাপারগুলো টানবেই, ওই পুলিশের ড্রেস কোড, বিএসএফ তাদের মার্চ করছে, তাদের ওই গাড়ি, ও ওদের ওই যাওয়া, ওদের থাকা, ওরা একসঙ্গে যাচ্ছে, বন্দুক নিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমি খুব আকর্ষণ করি। আমার টিচিং প্রফেশন ভালো লাগে না, মানে ওই নিয়ে আমার খুব একটা বিরাট কিছু নেই, ব্যাপারটা ঠিক কিন্তু এইরকম। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যদি তুমি এরকম ব্যাপারটা বুঝতে পারো তাহলে খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমার কাছে মনে হবে যে এই যে যা বলছে সবটাই সত্যি মনে হচ্ছে। তো ফার্স্ট বলো প্যাশনের জায়গাটাকে সব থেকে কংক্রিট করার চেষ্টা করো, এটা যদি তোমার মধ্যে জাগ্রত অবস্থা থাকে তাহলে তুমি এত সহজেও টলে যাবে না। মানে হতে পারে তুমি যাচ্ছ যেটা সেটা হয়তো প্রপারলি কেউ একজন গাইড করে বললো না এটা ভুল রাস্তায় যাচ্ছিস, তো সেখানেও তুমি সবকিছু শোনার পর নিজেকে জাজমেন্ট করবে, তারপরে তুমি টার্ন নেবে, তার আগে টার্ন নেবে না। 2 নম্বর পয়েন্ট যেটা, যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বা বলতে পারো যে আমাদের এন্টায়ার চালনা শক্তি, আমাদেরকে এন্টায়ার কন্ট্রোল করছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন বা ডিটারমিনেশন। এই ডেডিকেশন বা ডিটারমিনেশন এমন এতটাই পাওয়ারফুল যে তোমার ইয়েস নো এর ডেফিনেশন পাল্টে দিতে পারে। আগে তুমি ইয়েস নো বলতে পারতে না, মুখের উপর হ্যাঁ না বলতে পারতে না, এখন তুমি মুখের উপর হ্যাঁ না বলতে পারো। কে শিখিয়েছে? ডেডিকেশন। আমার বাবার রাত্রেবেলা হঠাৎ করে শরীর খারাপ বা মাঝ রাত্রে হঠাৎ করে একটা ইমার্জেন্সি ওষুধ লাগবে, আমার একবারও মনে হবে না বাইরে বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা 12টার সময় বেরোবো, থাক কালকে যাবো, একবারও মনে হবে না। মনে হবে না রাস্তা বেরোলে কুকুরে কামড়াবে, বা গতকাল রাত্রে আমি জেগেছি, গতকাল রাত আমার কোনো কারণে জাগতে হয়েছে, আজ রাত্রে আবার জাগবো, ছেড়ে দাও, কালকে একবার দেখা যাবে। তো এই ব্যাপারগুলো তোমার মধ্যে আর মানে এই ডিটারমিনেশন বা ডেডিকেশনের জায়গাটা যখন তোমার মধ্যে কংক্রিট থাকবে, তোমাকে চালাবে। তুমি প্রতিদিন বন্ধুদের ঠেকে বসে 1-1.5 ঘন্টা আড্ডা মারো, তুমি হঠাৎ করে দেখবে কমিয়ে দিয়েছো, কে ঠিক করে দিল? ওই ডেডিকেশন। তুমি আগে সপ্তাহে 7 দিনে যেতে ঠেকে এখন তুমি সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন করে যাচ্ছ, কে ঠিক করে দিয়েছে? ওই ডেডিকেশন। অর্থাৎ এটা যদি তোমার পর ঠিকঠাক কাজ করে, একবার একটু নিজের সাথে রিলেট করার চেষ্টা করো, যে কথাগুলো বলছি দেখবে ম্যাচ করাতে পারো। যদি এটা ঠিকঠাক কাজ করে তাহলে তুমি এখান থেকে আনকন্ডিশনাল এনার্জি পাবে, আনকন্ডিশনাল এনার্জি পাবে, এটা তুমি আনকন্ডিশনাল এনার্জি পাবে। অর্থাৎ আমার মতো কাউকে দরকার পড়বে না যে তোমাকে এখান থেকে মোটিভেট করার জন্য বা তোমাকে এখান থেকে আলাদা করে এনার্জি পুশ করার জন্য, তুমি অটোমেটিক করবে, তোমার জন্য করবে। মানে ওই যে বললাম, যেটা তুমি অটোমেটিক পড়তে বসবে, তুমি এত মোবাইল ঘাটা এত কিছু, সেখান থেকে আস্তে করে বেরিয়ে আসবে, তোমার ওই নেশা বা ওই এগুলো টানবে না। যখন এই প্যাশন থেকে এই পর্যন্ত প্রপারলি কাজ করবে, ঠিকঠাক টিউনিং যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ সুর তাল ছন্দ যদি এই পর্যন্ত ঠিকঠাক থাকে, তাহলে তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স প্লাস মোটিভেশন। জেনে রেখো, এর আগে পর্যন্ত যা কিছু তুমি খুব একটা ফিল করতে পারবে না, বা তুমি কেন, ধরো তোমার বাড়িতে যারা তোমার ফ্যামিলি মেম্বার, এই যে ধরো তুমি প্রচুর পড়াশোনা করছো এটা দেখতে পাচ্ছে, কিন্তু কি করছো অ্যাকচুয়ালি সেটা দেখতে পাচ্ছে না। যে তোমার হয়তো তুমি রিজনিং এ খুব ভালো, তুমি রিজনিং প্রচুর পড়ছো,
আর তুমি হিন্দি একদমই জানো না, হিন্দি সাবজেক্টটাই পড়ছো না, তুমি ঠিক করে নিয়েছো যে আমি হিন্দি আমার ভালো লাগে না, আমি হিন্দি পড়বো না, হিন্দিতে যাই কোশ্চেন আসুক আমি যদি পারি দেখবো, না হলে ছেড়ে দিয়ে আসবো, আমি ইংলিশে যা কিছু করার করি। তো এগুলোতে কি হচ্ছে, তুমি অলরেডি ঠিক করে নিয়েছো যে তোমার কিন্তু হবে না। কারণ যা তুমি যদি কোন একটা সাবজেক্টকে পুরোপুরি অফ করে দিয়ে কোন একটা পরীক্ষায় বসতে যাও, তাহলে সেখানে মোটামুটি একটা পসিবিলিটি থেকেই যায় যে তুমি কোনোভাবে কোয়ালিফাই করতে পারবে না। এই পসিবিলিটি থেকেই যায়, মানে এটা এই পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তো সেই পয়েন্টে ভিউ থেকে বলছি যে তোমার মনে হচ্ছে ফ্যামিলি মেম্বার দেখছে প্রচুর পড়ছে, ছেলে সারাদিন পড়ে বালিশ ফাটিয়ে দিচ্ছে, এদিক ওদিক করে দিচ্ছে সব, তারপরে কিছু হচ্ছে না। কারণ তোমার এই টিউনিং এ প্রবলেম আছে, তোমার এই টিউনিং এ প্রবলেম আছে, যার কারণে তুমি অনেক কিছু করলেও কোনো কিছু ট্রুথফুল হচ্ছে না। আর তুমি আশেপাশে দেখো, তোমার হয়তো কেউ ছোট কেউ জুনিয়র, সেও হয়তো কিছু করে দিচ্ছে, তুমি বলতে পারো স্যার ওর ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ। আমি ধরে নিই যদি তুমি সত্যি, তাহলেও জেনে রাখো এই ভাগ্য ব্যাপারটা তোমার আমার হাতে নেই। যে আমি যদি খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছি, আমি তোমার থেকে কিছু, আমার থেকে তোমাকে কিছু দিতেও পারবো না, তুমি আমার থেকে কেড়েও নিতে পারবে না। তাই ওই পয়েন্টটাকে বাদ দাও, ওটাকে ভেবে লাভ নেই। আমার যদি ভালো থাকে হবে অটোমেটিক, আমি চেষ্টা করি সেটা আরো স্পিড পাবে। আর তোমার যদি না থাকে, তোমার হবে না। এবার যদি তুমি সেখান থেকে আর চেষ্টা করো, তোমার যেটা হওয়া উচিত ছিল চেষ্টা অনুযায়ী, সেটা ততটা না হলেও কিছুটা হবে। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হলো। তো কনফিডেন্স প্লাস মোটিভেশন, এটা আমাদের অনেকটা ব্যাপারটা এইরকম যে ধরো ওই যে আমরা ছোটবেলায় অ আ ক খ এবিসিডি শিখলাম, 1 2 3 4 শিখলাম, অ্যাপ্লিকেশন কি? এই এতক্ষণ ধরে আমরা অ আ ক খ শিখলাম, এই কনফিডেন্স মোটিভেশন হচ্ছে আমাদের এই সেন্টেন্স বা আমরা একটা বাক্য ক্রিয়েট করতে পারছি। আমার বাবার নাম, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, আই লিভ ইন। এই যে সেন্টেন্স ক্রিয়েট করতে পারছি, কোথা থেকে করলাম? না আমি যদি ওই ওই লেটার গুলো না শিখতাম, নাম্বার গুলো না শিখতাম, আমি ওই যোগ করতে পারতাম, 2 আর 3 যোগ করলে 5 হয়, আমি 2 আর 3 চিনি না, কোনটা আগে কোনটা পরে, কে বড় কে ছোট আমি জানি না, আমাকে 2 আর 3 যোগ করতে দিলে আমি করতে পারবো? তা আবারও বলছি, তুমি উপরের যে পয়েন্ট গুলো বললাম ওটা যদি প্রপারলি টিউন না করে, তাহলে তুমি কনফিডেন্স মোটিভেশনের জায়গায় পৌঁছাতে পারবে না। যখন এই কনফিডেন্স মোটিভেশনের জায়গায় পৌঁছাবে, দেখবে তোমার মধ্যে অটোমেটিক যাই কিছু করছো সেখান থেকে একটা স্কিল তৈরি হচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ এটাকে বলা হয় সেই ফিল্টারাইজেশন। মানে আমরা যখন কোনো কিছুকে কিছু ফিল্টার করছি, দেখবে আস্তে আস্তে কিছু নিচে থিতিয়ে পড়ছে। ওই এই ব্যাপার, যে যেটা আলটিমেট তোমার মধ্যে জমা হচ্ছে, সেই স্কিল জমা হচ্ছে, কিছু না কিছু তোমার মধ্যে এবার প্রতিদিন জমা হচ্ছে আস্তে আস্তে। এই যে ব্যাপারগুলো, যে তুমি এই এখন শিখেছো, এবার তুমি গ্রামার শিখছো, গ্রামার শিখে করছো। আমি ইংলিশটা শিখেছি, বাংলাটা শিখেছি, এবার আমি হিন্দিটাও শিখতে পারবো। কারণ আমি জানি ইংলিশটা এরকম, বাংলাটা এরকম, আমি হিন্দিটা এরকমই হবে। আমি হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার জানি, বাংলা গ্রামার জানি। তো গ্রামার তো আর পাল্টাবে না, টেন্স তো 3 রকমই রয়েছে, হিন্দিতে হয়তো ওটাকে আলাদা করে কিছু বলে। তো এই ব্যাপারগুলো কিন্তু যতক্ষণ না তুমি জানতে পারছো এই ব্যাপারটা, ততক্ষণ কিন্তু এই কনফিডেন্স বা মোটিভেশনের জায়গাটা আসবে না। যখন এই জায়গাটা আসবে, অটোমেটিক তুমি সাকসেসকে দেখতে পাবে, সাকসেসকে দেখতে পাবে। সেটা আবারও বলছি, 2024 হয়নি, 2025 হবে, 2025 হয়নি, 2026 হবে, 26 হবে না, 27 হবে, কিন্তু হবেই। আমি তো তোমাকে 1000 দিনের ডিউরেশন দিয়েছি, যে এই ডিউরেশন পর্যন্ত একদম পুরো ওখানে ডিভোর্স থাকো, এদিক ওদিক করো না, কোনো কিছু দেখো না, 1000 দিন পর্যন্ত। সেখানে তোমার ইএমআরএস হবে না, আপার প্রাইমারি ডেটা হবে, আপার প্রাইমারি ডেটা হবে না, এনবিএস হবে, এনবিএস হবে না, নেট হবে, কোথাও না কোথাও কিছু না কিছু তুমি নিজেকে দেখাতে পারবেই, পারবে কোথাও না কোথাও তুমি কিছু না কিছু করতে পারবে। এবার এই যা কিছু বললাম, এটার অ্যাপ্লিকেশন কিভাবে করবে, অ্যাপ্লাই করবে কিভাবে, কিভাবে এগুলোকে তুমি নিজের উপর অ্যাপ্লাই করতে পারবে? আমি ফার্স্ট যেটা বলবো, যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার অবজেক্টিভ কিন্তু ঠিক হয়ে গেছে। কি? আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি চাই। এটা এই না যে আমাকে ইএমআরএসআই পেতে হবে। আমার যদি কালকে এনবিএস কেবিএস হোক না, আমার যদি তাও না হয় অন্তত এসএলএসটি তে হোক, আমার এতে হোক, একটা আপার প্রাইমারিতে হোক, আমার কিন্তু একটা জব দরকার। আমি কিন্তু এরকম ভাবে বসে নেই ইএমআরএসই আমার চাকরি হতেই হবে, এরকম কিন্তু বসে না। আমার টিচিং জবটা ভালো লাগে, এটা আমার একটা ক্রাইটেরিয়া, এটা কিন্তু ঠিক যে আমার, তো আমি যে কোনো ফরম্যাটে পেলেই হবে। এবার হতে পারে আমার ইএমআরএস হলে মাইনেটা ভালো হতো, কিন্তু আমি আপার প্রাইমারি যেটা হলো সেখানে মাইনেটা অতটাও না, কিন্তু ওই খিদে পেটে এতদিন খেতে পাচ্ছিলাম না, এখন অন্তত ঠিক আছে, শাক ভাত ডাল ভাত হচ্ছে, চেয়েছিলাম মাছ ভাত বিরিয়ানি, এই পর্যন্ত হচ্ছে, এরপর ট্রাই করে দেখা যাবে, আবার এরপর থেকে দেখবো, ব্যাপারটা এরকম। তো অবজেক্টিভ যখন ঠিক হয়ে গেছে, এরপর দেখো তোমার এই অবজেক্টিভকে ফুলফিল করার জন্য
সম্ভাব্য বেরিয়ার কি কি রয়েছে, কি কি বেরিয়ার, কি কি বাধা তোমাকে আটকে দিচ্ছে। যে হতে পারে যে তুমি একটা জব করো, ফুল টাইম জব করো, তোমার ফুল সংসারের মধ্যে রয়েছে, দুটো বাচ্চা রয়েছে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার রিলস, তোমার মোবাইল গেম, সমস্ত কিছু ডিস্ট্রাকশন থাকতে পারে। কিছু আছে প্রাইমারি যেগুলোকে তুমি চাইলেও মিনিমাইজ করতে পারবে না, তুমি চাইলেও এখন তোমার জবটাকে ছেড়ে দিতে পারবে না। বা দুটো বাচ্চা রয়েছে, আমি আনসার দিচ্ছি, একটু আমাকে টাইম দাও। দুটো বাচ্চা রয়েছে, তুমি তাদেরকে চাইলে এখন বলতে পারবে না ঠিক আছে আমার কাছে আর আসবি না, বা তুমি তাদেরকে বাড়িতে রেখে অন্য কোথাও চলে গেলে পড়াশোনা করার জন্য, সেটাও হবে না। তাই এই জায়গাগুলোকে কি করে করতে হবে, আমি এগুলো সম্ভাব্য কিছু জেনারেলাইজ জায়গা আমি বলে দিতে পারি যে এটা প্রাইমারি জায়গা কিভাবে করবে, আর সেকেন্ডারি জায়গাগুলো কিভাবে করবে। আমি আসছি, যদি আজ সময় পাই আমি ডিসকাস করব, আদারওয়াইজ আমি এই কয়েকদিনের মধ্যে যে সময়গুলো পাবো সেখানে আমি করবো। মানে 6টা থেকে ধরো ক্লাস শুরু হচ্ছে, 8:30 7:30 ক্লাস শেষ হচ্ছে, তারপরে যে 7:30 পর তোমরা আমাকে টাইম দাও, একটু অ্যালাউ করো, আমি ছোট ছোট করে কিছু জায়গা ডিসকাস করলাম। তো এগুলোকে নিয়ে আমি ডিসকাস করবো আস্তে আস্তে। আমি সেকেন্ড পয়েন্টে আসছি, আগে মোটামুটি একটা খোলসটা তৈরি করে দিই। সেকেন্ড পয়েন্ট যেটা আমি আবারও বলছি, সবাইকে বলবো একটা নিজের জন্য একটা বাউন্ডারি তৈরি করে, যেটা একান্তই তোমার। সেটা হোক না তুমি বিবাহিত, তোমার সংসার রয়েছে, তুমি জব করো, বা অন্য কোনো কিছুর মধ্যে রয়েছে, যাই হোক না কেন। যেমন আমরা গরুকে খুঁটাতে বেঁধে বলি না চড়ে খা, কিন্তু এই বাউন্ডারির বাইরে যেতে পারবি না, তুই যা খাবি এর মধ্যে। তো নিজের চারিপাশে একটা বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করো, যেটা একান্তই তোমার নিজস্বতা থাকবে, যেটা একান্ত তোমার নিজস্ব থাকবে। এই বাউন্ডারি ওয়াল যতক্ষণ না ক্রিয়েট করতে পারবে, তুমি পড়তে বসতে পারবে না। বিশ্বাস করো, আমি আবার রিপিট করছি, তুমি পড়তে বসতে পারবে না, তুমি পড়তে পারবে না। তা আমি আবারও বলবো যে প্রথমে একটা নিজের জন্য একটা জায়গা তৈরি করো, নিজের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেহেতু হাতের সময় খুব কম, সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 ঘন্টা পার ডে হিসাবে টাইম দিতে হবে। যদি এটা প্রায় অসম্ভব, আমি যেটা বললাম কেউ করতে পারবে না, প্রায় অসম্ভব, তোমার পক্ষে সম্ভবই না। কারণ আমরা যে বয়স বা এজ গ্রুপে দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে 7-8 ঘন্টা পার ডে, এটা কোনো মজা না, এটা কোনো মানে ওই ওই রকম ভাবে নয়, তুই পারবে না। তবু আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তুমি প্রিপারেশনের মধ্যে নেই, এক্সাম দেখে, নোটিফিকেশন দেখে তুমি ফর্ম ফিল আপ করা শুরু করেছো, সেক্ষেত্রে এই জায়গাটা তোমাকে মেনে চলতে হবে। আদারওয়াইজ তুমি ওই মানে তীর পর্যন্ত পৌঁছাতে পারবে, তার আগে দেখবে কোথাও না কোথাও তোমার ডুবিয়ে বসেছো। ঠিক আছে, তো নেক্সট যেটা বলা, 7 থেকে 8 ঘন্টা পার ডে হিসাবে টাইম লাগবে। আমি যদি এর আগে বলেছি 7-8 ঘন্টা লাগে না, লাগে অ্যাকচুয়ালি তোমার প্রতিদিনের প্রোগ্রেসের জন্য 3 থেকে 3.5 ঘন্টা যদি তুমি দাও আউট অফ 24 আওয়ার্স, তাহলে এনাফ। যে ছেলেটা বা মেয়েটা রেগুলার পুরো 24 ঘন্টা 4 ঘন্টা তার নিজের জন্য ব্যয় করে, আমি বলবো যে সে কোনো না কোনো একদিন সাইন করবে, কিছু না কিছু করবে। সে হতে পারে যে কোনো ফিল্ডে, যে কোনো ফরম্যাটে, কিন্তু কিছু না কিছু করবে। এবার তুমি ভেবে দেখো যে তুমি আদৌ দাও, তুমি আদৌ দাও, এই সময়টুকু দাও। তো সেটা, এটা যদি না হয় তাহলে তোমাকে এই সময় কিন্তু দিতেই হবে। আমি এটা রেসপেক্টে যদি খুব ছোট্ট করেও ক্যালকুলেশন করি, যে 7 ঘন্টা পার ডে, এটা আবারও বলছি কোনো মজা না, এটা তুই পারবেও না চেষ্টা করলে। আমি জাস্ট দেখিয়ে দিই, 49 ঘন্টা দাঁড়াই, আমি রাফলি এটাকে 50 ঘন্টা নিচ্ছি। 50 ঘন্টা পার উইক, 7 দিয়ে গুণ করেছি, 7 দিনে একটা সপ্তাহ। তো 50 ঘন্টা পার উইক, আমাদের হাতে মোটামুটি 4 না 6 সপ্তাহ টাইম রয়েছে, ধরো 1.5 মাস আমি ধরে নিচ্ছি, 6 সপ্তাহ টাইম রয়েছে, মানে কম বেশি 300 ঘন্টা, এখন থেকে 300 ঘন্টা। এই 300 ঘন্টা, এটা নো ডাউট কোনো মজা নয়, কোনো জোক না। আবারও বলছি, এটা সম্ভবত পারবেই না, হয়তো পারবেই না। তো এটার দিয়ে যতটা সম্ভব তুমি এটাকে টাচ করার চেষ্টা করো, সেটাই তোমার জন্য বেটার হবে। এবার এই এই জায়গাটা আমি আবারও বলছি যে নিজের জন্য একটা বাউন্ডারি ওয়াল তৈরি করো, যেটা একান্ত তোমার নিজস্ব, যেখানে তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা যেহেতু এতটা মেচিওর জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এতটা বয়স, এতটা দায়বদ্ধতার মধ্যে রয়েছি, সেখান থেকে বলবো তোমার যে কোনো সময়টাকে কাউন্টিং এর মধ্যে রাখো। মানে ধরে নাও যে যে ধরো জব করে, বেসরকারি চাকরি করে, সকাল 8টা থেকে রাত 8টা জার্নি সহ এতটা সময় তাকে দিতে হয়। আমি বলবো তুমি ট্রেনে যে 8 ঘন্টা 1 ঘন্টা জার্নি করো, সেই সময়টাকেও কাউন্টিং এর মধ্যে রাখো, সেই সময়টাকেও কাউন্টিং এর মধ্যে রাখো। কিভাবে 8 ঘন্টা 20 মিনিট কাজে লাগাবে আমি বলছি, আজই হয়তো চেষ্টা করছি বলে দেওয়ার, আমি বলছি। বা ধরো তুমি অফিসের মধ্যে তোমার 30 মিনিট 40 মিনিটের টিফিন টাইম রয়েছে, তো ওখান থেকে তুমি 20 মিনিট ধরে টিফিন করো,
বাকি 20 মিনিট তোমার সময় কাজে লাগাও। আমি বলো দিনের যে সময় যে ফরম্যাটে তুমি পাচ্ছ, সকাল বিকেল দুপুর সন্ধ্যা মাঝরাত ভোররাত যখন তুমি পাচ্ছ, সেই সময়টাকে তুমি নিজের এতে কাজে লাগাও, সেই সময়টাই কাজে লাগাও, যে কোনো ফরম্যাটে তুমি কাজে লাগাও। দেখো ওখান থেকে কিছু না কিছু পাবে। কারণ এবার মনে হতে পারে কেউ এরকম বলতে পারে যে স্যার আপনি জানেন, আপনি তো এখানে বসে বলে দিচ্ছেন আপনি ওখানে চাকরি করেছেন। না আমি তো আর চাকরি করিনি ধরো। তো ঠিক আছে, আমি চাকরি করিনি, তোমার চাকরিতে প্রচুর চাপ রয়েছে, আমি তোমাকে এরকম যদি বলি যে তুমি ওই 20 মিনিট সময়টাও টিফিন টাইমের মধ্যে বের করতে পারছো না, তো সপ্তাহে তো 6 দিন তোমার অফিস, একদিন কি বের করতে পারবে না? ওটা দিয়ে শুরু করো না, ওটা দিয়ে শুরু করো না, একদিন তো বের করতে পারবে, ওটা দিয়ে শুরু করো না। দেখো না 2 দিন বের করা যায় কিনা, ওটা দিয়ে শুরু করো না। কিন্তু অ্যাটলিস্ট তোমার মধ্যে ইচ্ছাটুকু রাখো, এই শক্তিটুকু রাখো যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি এই সময়টাকে কাউন্টিং এর মধ্যে রেখেছি। মন মানে তোমার ভালো লাগবে, বা তোমার মনে হবে না যে আমি খুব পরিশ্রম করছি বা কোনো কিছু, যে ওই যে কাজটা করছো যা কিছু করছো দেখবে সেখান থেকে তুমি একটা পজিটিভ এনার্জি পাচ্ছ, যে আলটিমেট আমি নিজের উপর কিছু ইনভেস্ট করতে পারলাম, যে ট্রেনে এই সময়টা আমি নষ্ট করিনি, বা আজকে আমি টিফিনের 20 মিনিট সময় বাচ্চা একটা মক টেস্ট দিতে পেরেছি, বা কিভাবে এগুলো কাজে লাগে আমি বলছি এক এক করে, যে এটা আমি লিখতে পারলাম বা কিছু, আমি আসছি এক এক করে। নেক্সট যেটা বলার, যে থার্ড পয়েন্ট আমি আসছি। থার্ড পয়েন্ট আমি রেগুলারিটির কথা বললাম, যে আমি আগে একদম শুরুতে বলেছিলাম না যে এই পয়েন্টগুলো আমি ডিটেলসে বলবো, রেগুলারিটি এটা বললাম, আরেকটু বলবো একটু পরে। হার্ডওয়ার্কের জায়গাটা আসি, কি করে কি করবে, বা স্মার্টনেস কি করে দেখাবে। তো থার্ড পয়েন্টে আমি চলে আসছি। থার্ড পয়েন্টে আমি আসছি যে ধরে নাও যে আমাদের টোটাল 10টা সাবজেক্ট, আমি রাফলি বোঝানোর জন্য বলছি আর কি, যাতে করে আমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে সুবিধা হবে, যে আমি ধরে নিচ্ছি 10টা সাবজেক্ট রয়েছে। 10টা সাবজেক্ট, তো আমার এই সাবজেক্ট গুলোকে তুমি প্রথমে 3টে ভাগে ভাগ করো: স্ট্রং, মডারেট, উইক। আমি একটু আগে বলেছিলাম যে তোমার রিজনিং করতে ভালো লাগে, তুমি রিজনিং পড়ছো প্রচুর, আর হিন্দি তুমি জানোই না, তুমি হিন্দিটা একেবারে পড়োই না, ওটা দেখোই না। তো যেটা রেজাল্ট সেটা হওয়ারই হবে তোমার জন্য। তো এখানেও তাই আমি বলবো এই জায়গাটাকে ভালো করে দেখো। স্ট্রং আমি ধরে নিচ্ছি তুমি রিজনিং এ খুব স্ট্রং, তুমি হিন্দিতে উইক, তুমি ইংলিশে মডারেট, তুমি হয়তো টিচিং অ্যাপটিটিউডে উইক, তুমি হয়তো এনইপি 2020-তে মডারেট রয়েছো, এনইপি 2020-তে মডারেট জায়গায় রয়েছে, তুমি হয়তো তোমার এটা বাংলাটা ভালো পারো, বাংলাটা স্ট্রং রয়েছে, এরকম টাইপের কিছু একটা কোন একজনের জন্য, আমি তো জেনারেলাইজ করছি, স্পেসিফিক যাচ্ছি না। তো এরকম টাইপের ধর একটা অবস্থান কিছু একটা রয়েছে। এবার সেই পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোকে তোমাকে সেই ওয়েতে কিন্তু করতে হবে, যে তুমি রিজনিং খুব স্ট্রং, এটা যদি প্রচুর সময় দাও তাহলে কিন্তু তা আর এমন না যে রিজনিং এর তো 15 নম্বর রয়েছে কি 20 নম্বর রয়েছে, তো এখান থেকে 20-র মধ্যে তুমি 25 পেয়ে যাবে, 30 পেয়ে যাবে, তা না। তুমি এখানে যতটাই সময় দাও না কেন এটা খুব বেশি প্রোগ্রেস হবে না। কারণ কি, ধরে নাও যে যে কোনো ফিল্ডে, যে কোনো কিছুতে, মানে তুমি যেখানে খুব খারাপ সেখানে যদি এফোর্ট দাও দেখবে একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, একটা হঠাৎ করে একটা কম দিনের মধ্যে একটা রিমার্কেবল একটা চেঞ্জ তুমি বুঝতে পারছো। কিন্তু কোন একটা জায়গায় তুমি সুপার ধরো স্ট্রং জায়গায় রয়েছো, সেখানে যদি আরো এফোর্ট দাও দেখার মতো পরিবর্তন তুমি বুঝতে পারবে না, হয়তো সেটা আরেকটু বেশি স্মুথলি হবে কিন্তু দেখার মতো পরিবর্তন পাবে না। আমাদের এখানে কম বেশি আমরা বলা হয় যে কম বেশি তুমি তুমি যেটা করছো যে সাবজেক্ট বা যা কিছু, সেখানে অ্যাটলিস্ট তুমি তোমার যে টোটাল এফিসিয়েন্টে 70 থেকে 75% জায়গাতে পৌঁছানোর চেষ্টা করো। 75% জায়গায় পৌঁছাতে পারলে তুমি ডেঞ্জার জোনটা ছাড়িয়ে গেলে, একটা সেফ জোনের মধ্যে ঢুকে গেলে, এরকমটা বলা হয়। মানে আমাদের কোনো পরীক্ষা খুব 2-4টে পরীক্ষা বাদ দিলে কোনো পরীক্ষাতে কাট অফ 70%-এর উপরে যায় না। কিছু পরীক্ষা যে 70%-এর উপরে যায় সেটা খুব কম, বেশিরভাগ পরীক্ষা 70 থেকে 75-এর মধ্যে। আমি 75 টোটাল বেঞ্চমার্ক ধরি, স্কেল ধরি, তাহলে এর মধ্যে বেশিরভাগ পরীক্ষা 75-এর উপরে কাট অফ যায়, এরকম পরীক্ষা হাতে গোনা 2-1টা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। অল ওভার ইন্ডিয়াতে 2-1টা রয়েছে। আমার এতেও মনে পড়ছে না ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষার কথা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে 75-এর উপর কাট অফ যায়, মনে পড়ছে না। তাই তুমি যে কোনো জায়গাতে 75% পর্যন্ত এ করার চেষ্টা করো। তাই যেখানে তুমি স্ট্রং রয়েছো সেখানে আরো বেশি এফোর্ট দিয়ে তুমি ওটাকে কতটা করবে, 85%, 95%, 99%, তাতে কি হবে তোমার, আমি আশা করি বোঝাতে পারলাম। তো
তুমি এই জায়গাটাতে যেটা হয় যে আমি যেখানে খুব স্ট্রং সেখানে আমার কি করা উচিত, প্র্যাকটিস বা মক টেস্ট সেখানে দেওয়া আছে। যেখানে মডারেট জায়গায় রয়েছে সেখানে মূলত রিভিশন প্লাস প্র্যাকটিস। যেখানে আমি উইক রয়েছি সেখানে আমার রেগুলার পড়াশোনা প্লাস রিভিশন, এইগুলো কাজ করবে। মডারেটের জায়গায় রেগুলার দরকার নেই, মানে রেগুলার আমি কি বলতে চাইছি, ধরো হিন্দি তুমি একদম জানো না, তাহলে তোমার হিন্দির ক্ষেত্রে যেটা হবে যে ধরে নাও যে হিন্দি গ্রামারে ধরে নাও একটা কিছু পড়ালো বা কিছু, সেইগুলোকে তোমার একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা কি জন্য একটা রেগুলার টাইম দিতে হবে, রেগুলার টাইম তোমাকে দিতে হবে। এবার তুমি ধরো ইংলিশ মোটামুটি একটা জানো, মোটামুটি একটা জায়গায় রয়েছে, সেখানে কি না আমি নাউনের নিয়মগুলো জানি, আমি প্রোনাউন জানি, আমি প্রিপোজিশন জানি, আমি টেন্স জানি, তাহলে আমি সেগুলোকে আর একটু অ্যাপ্লিকেশন গুলো আর একটু ভালো করে দেখলাম, বিভিন্ন রকমের বই ঘেটে আর একটু দেখার চেষ্টা করলাম, বিভিন্ন কোশ্চেন পেপার দেখে দেখার চেষ্টা করলাম। এবার ধরে নাও যে তুমি টেন্স জানোই না, তাহলে তুমি অন্য বই ঘেটে সেখান থেকে কোনো অ্যাপ্লিকেশন করে কিছু মক টেস্ট দিয়ে কি করবে, কিছু হবে? তোমার কোনো উপকার হবে? তাই এই স্মার্টনেসের জায়গাটা বোঝার চেষ্টা করো। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ছেলে মেয়ে এই পয়েন্টে দাঁড়িয়ে মারাত্মকতম ভুল করে, আর যেগুলো তাদের জন্য একটা থ্রেটস হয়ে দাঁড়ায় আলটিমেট, যে আর কিছু করতেই পারলো না বা কিছু হলোই না। 4 নম্বর পয়েন্টে চলে আসছি, 4 নম্বর পয়েন্টে চলে আসছি। ইয়ে মানে এগুলো বোঝাচ্ছি কি একটু যদি জানাও। অলরেডি দেখো কত ছেলে মেয়ে কমে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি সবার জন্য ঠিকঠাক উপকার করতে পারছি না, এটা কিন্তু ঠিক, তাই না? যে আমি সবাইকে ঠিকঠাক কিন্তু উপকার করতে পারছি না, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। বাকিদের জন্য কি মনে হচ্ছে যে কোনো কিছু ট্রুথফুল, বা শুধুই মনে হচ্ছে গল্প করে যাচ্ছি, মানে আমারও সময় আছে আপনারও সময় আছে, তাই ঠিক আছে চলুন, আপনি বক বক করছেন, এই মুহূর্তে সিরিয়ালও দেখতে ভালো লাগছে না, আর গেম খেলতে ইচ্ছা করছে না, তাই আর কি আপনার কথা বক বক শুনছি, এরকম টাইপের কিছু হলেও বলো। নেই তো কোনো কিছু? না আছে? কিছু তো বলছো না, ক্লাসে মাত্র একজনই রয়েছে তার মানে। যে জায়গাটা ছিলাম, জায়গাটা ছিলাম নেক্সট, যে রুটিনের জন্য কখনো আর এরকম করো না যে সকালবেলা 5টা থেকে 7টা অঙ্ক করবো, 7টা থেকে 8টা ইংলিশ পড়বো, 8টা থেকে 9টা একটু হিন্দি পড়বো, এই রুটিন আর করো না। এর আগে বহুবার রুটিন করেছো, করতে পারো না। আমি বলবো যে উইকলি টার্গেট রাখো। আমরা যেটা বললাম 50 আওয়ার্স পার উইক, একটু আগে যেটা আমি দেখালাম, আবার বলছি এটা প্রায় অসম্ভব, তুমি পারবে না করতে, কোনো একজনও এখানে হয়তো করতে পারবে না, এটা প্রায় অসম্ভব। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, আবার বলছি আমি ইএমআরএস এর জন্য বললাম 50 আওয়ার্স, কিন্তু 50 আওয়ার্স তুমি পারবে না করতে, এটা সম্ভবই না। আর আমি যেটা একদম শুরুতে বলেছিলাম, আমি বলেছিলাম এটা, এই যে এই জায়গাটা যদি পারো অ্যাপ্লাই করার চেষ্টা করো, আমি এটা বলেছিলাম। তো আমি ইএমআরএস এর কথা ভেবে শুধুমাত্র এই 50 আওয়ার্স পার উইক বলেছি। তো এখান থেকে তোমার যে এখানে সাপ্তাহিক তুমি দেখো 6, 7, ধরো আজকে তুমি 2 ঘন্টা পড়তে পেরেছো, কালকে 1 ঘন্টা, পরশুদিন 3 ঘন্টা পড়েছো, তারপর দিন পড়োনি, আবার পরের দিন 3 ঘন্টা, এদিন আবার পড়তে পারোনি, এদিন আবার 2 ঘন্টা পড়েছো, হোক না 15 ঘন্টা হচ্ছে, আমি যোগ করছি না, আমি ধরে নিচ্ছি রাফলি এরকম কিছু একটা, 1 সপ্তাহ দিয়ে 15 ঘন্টা কোন রকম পড়তে পেরেছো, এটা মধ্যে আমি ধরে নিচ্ছি। এবার এটাকে যদি তুমি ধরে রাখতে পারো, নিজেকে যদি মনে করতে পারো যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আহ বা আমাকে করতেই হবে, এই জার্নি যেহেতু আমাকেই করতে হবে, তাহলে এই 15টা 16, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 25 ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। আমি বলবো এখানকার পাস মার্কস হচ্ছে 35 ঘন্টা পার উইক, এর কমে হলে আর কিছু হবে না, তুমি দেখতে পাবে না কোনো কিছু। তো এইভাবে তোমাকে এগোতে হবে, এইভাবে তোমাকে এগোতে হবে। একই রকম ভাবে যে আমাদের যে সাবজেক্ট যে জায়গাগুলো বললাম, 3, 4, 5, 6, 7, যে আমি এখানে বললাম না 10টা সাবজেক্ট রয়েছে, ধরো 10টা সাবজেক্ট রয়েছে, তো আমি ধরে নিচ্ছি 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে ধরো 10টা করে টপিক বা চ্যাপ্টার রয়েছে, 10টা করে চ্যাপ্টার রয়েছে, আচ্ছা? তো কারণ একটা সাবজেক্ট তার অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো টপিক হয়, আমি রাফলি অঙ্কের সুবিধার্থে ধরে নিচ্ছি 100টা টোটাল টপিক রয়েছে, ধরো 100টা টপিক। তুমি এখানে টার্গেট রাখো যে এই 50 ঘন্টা, এই 1 সপ্তাহ আমি 10টা টপিক কমপ্লিট করবো, 10টা টপিক কমপ্লিট করবো। তো এই দিন আমি একটা পড়েছি, এদিন হয়তো একটা, এদিন পড়তে পারিনি, এদিন একটা, এদিনও পড়তে পারিনি, এদিন হয়তো দুটো হয়েছে, এদিন একটা, হোক না 6টা হয়েছে। তুমি যদি লেগে থাকতে পারো 6, 7,
7, 8, 8, কখন 10, দেখবে ঠিক পৌঁছে যাচ্ছে, হচ্ছে, হবে। এবার আবারও বলছি, এটা তোমার একান্ত নিজস্ব চিন্তা ভাবনা। যতক্ষণ না তুমি তোমার সাইকোলজিক্যাল জায়গা, তোমার মেন্টাল সেট আপ রেডি করতে পারছো, তা তোমার কাছে সবই ফালতু মনে হবে। আর তুমি যদি একবার মনে করতে পারো যে তোমার দ্বারা সম্ভব, তুমি করতে পারবে, তাহলে তোমাকে দিয়ে কেউ আটকাতে পারবে না। তাই বলবো যে লেগে থাকো। আবারও বলছি, এর অন্য কোনো শর্টকাট নেই। শর্টকাট ম্যাথ রিজনিং এ হয়, কিন্তু তুমি যদি তোমার লাইফের যে ইয়েটা পারফরমেন্স, সেখানে যদি তুমি শর্টকাট কাজে লাগাও, তুমি রেজাল্ট দেখতে পাবে কয়েক বছরের মধ্যে, যে তুমি ধ্বংস হয়ে গেছো, নষ্ট হয়ে গেছো, শেষ হয়ে গেছো, তোমার ওই জার্নি ফুরিয়ে গেছে। একে মনে করে দেখো, হয়তো এরকম অনেকে রয়েছে যে এরকম কিছু করে তুমি একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছো, যে তোমার আর ফিরে তাকানোর মতো সময় নেই। এরকম হয়তো কেউ থাকলেও থাকতে পারো। তাই আবারও বলছি যে এই ধরনের ফাঁকি দিও না। যেটাকে করছো প্রপারলি করো। যেখানে তুমি রয়েছো সেখানে প্রতিদিন প্রমাণ করো যে তুমি জীবিত। যা তোমার নয়, যেখানে তুমি মনে হচ্ছে পারবে না, পুরোপুরি ছেড়ে দাও। মানে আমার একটু গান ভালো লাগে, ঠিক আছে, একটা গিটার কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে 2-4 দিন শিখলাম, 10 দিন, 15 দিন, 1 মাস হলো, আর ভালো লাগছে না, সে আবার ছেড়ে দিই, তাহলে ওটা কি হলো? আলটিমেট কি দাঁড়ালো? মানে যে কোনো কিছুকে ভাবো, কংক্রিট ভাবো। যখন সেটাকে মনে করলে তুমি গ্রিপে নিয়ে আসবে, তার জন্য যা যা করতে হয় তুমি তাই করো। যা যা করা উচিত তুমি সবকিছু করো। দেখবে সে একটা সময় তোমার দিকে ফিরে তাকাবেই। সে একটা সময় তোমার দিকে ফিরে তাকাবেই। কিন্তু এই ইনিশিয়াল স্টেজটা খুব টাফ হয়। এটা যে কোনো কিছু হতে পারে। তুমি ওই অ ক খ এবিসিডি 1 2 3 4 ভাবো, কত দিন লেগেছে তোমার ওগুলোকে আয়ত্তে আনতে। মাসের পর মাস লেগেছিল ওইগুলোকে আয়ত্তে আনতে। একটা জিরো, একটা সার্কেল পর্যন্ত ঠিকঠাক করতে পারতে না। এবিসিডি তার কত কিছু হতো। আজ আজ তুমি কত সুন্দর লিখতে পারছো, কিভাবে হয়েছে? ভাবো তুমি কত মাস, কতগুলো বছর এর পেছনে সময় দিয়েছো, তাই এত সুন্দর আজ এবিসিডি 1 2 3 4 বা বাংলাতে তুমি এত সুন্দর লিখতে পারছো। একই জিনিস। তুমি যেদিন প্রথমবার হাঁটতে শিখেছিল, সেই একই জিনিস। তুমি প্রথমবার হাঁটতে শিখেই গড় গড় করে হাঁটতে পারোনি। প্রথমবার উঠতে গিয়ে দেওয়াল ধরে উঠেছিলে, আস্তে আস্তে উঠেছিলে, দিয়ে দুম করে পড়ে গেছিলে, এদিক পড়েছিলে, ডান দিক পড়েছিলে, বা দিক, সামনে পেছনে থুতনিতে লেগেছিল, নাকে লেগেছিল, আবার কান্নাকাটি করে আবার উঠেছিল। তাহলে এগুলো যখন তুমি করে এসছো, তাহলে এখন তুমি পারবে না কেন? তা আবারও বলছি যে যদি মনে হয়, তাহলে সেইভাবে লাগো, এমন ভাবে যে সেখান থেকে ফিরে আসার অন্য কোনো পথ যেন না থাকে। আর যদি না হয়, তাহলে তা পুরোপুরি বন্ধ করে দাও। অলরেডি 7:30 বাজে, আমি আর এগোচ্ছি না এখান থেকে। আমার এখানে আরো 3টে পয়েন্ট মোটামুটি এখনো বলার রয়েছে। মোটামুটি 7টা পয়েন্ট রয়েছে, আরো 3টে পয়েন্ট বলার রয়েছে। আর আমার টোটাল 4টে খাতা লাগবে। 4টে খাতা লাগবে। আমি একটা কথা বলে দিই, ধরো ধরো ধরে নাও আমি আজকে রিজনিং এর ক্লাস করাচ্ছি। আমার মূলত সাবজেক্ট অ্যাকচুয়ালি রিজনিং। তো ধরো আমি আজকে এই ক্লাসটা রিজনিং ক্লাস করালাম। তো রিজনিং ক্লাস করা থেকে ধরো কোনো একটা টপিক পড়াচ্ছে, আমি চ্যাপ্টারে ডাইরেকশন টেস্ট, ধরো আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। এটা পড়াতে গিয়ে আমি সবকিছু বললাম যে এইগুলোকে মাথায় রাখবে, এইভাবে এই হয়, এইগুলো এরকম থাকে, এটা যদি অপোজিট হয় তাহলে সেম কি আসবে, সেম হলে অপোজিটে কি আসবে। এরকম নিয়ে আমি তোমাকে ধর 30-40 মিনিট ধরে বোঝালাম সবকিছু। হলো। তারপর আমি তোমাকে কি করলাম, 10টা কোশ্চেন আমি তোমাকে প্র্যাকটিস করালাম। তারপরে আরো 20টা কোশ্চেন তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। পরের দিন আমি এই 20টা কোশ্চেন হোমওয়ার্ক সলভ করে নতুন চ্যাপ্টারে গেলাম। এই হলো। তো আজকে যে ক্লাসটা করলাম, এই ডাইরেকশন টেস্টের এই জায়গাগুলোকে বোঝালাম, আর এই 10টা কোশ্চেন আমি সলভ করলাম। এটা আজকের ক্লাস, তাই তো? তোমার যেটা কাজ হবে, তুমি একটা খাতা রেডি করো, যে খাতার মধ্যে এই যে আমি 30-40 মিনিট ধরে যা বুঝিয়েছি না, এটাকে লেখার চেষ্টা করো। মানে আমি 30-40 মিনিট ধরে বোঝানোর জন্য আমি কিন্তু অনেক কিছু গল্প বলেছি, এক্সাম্পল দিয়েছি। কেউ একজন বলেছে স্যার একবার রিপিট করুন, আমি সেটাকে আবার রিপিট করেছি। বেশ কিছু গল্প দিয়েছি, বিভিন্ন এক্সাম্পল আমি টেনে নিয়ে এসেছি। তুমি, আমি যেটা 30-40 মিনিট ধরে বললাম, সেটাকে তুমি 5-7 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করো। 5-7 মিনিটের মধ্যে তুমি একদম পয়েন্টে লেখো। তুমি আর কাউকে তো বোঝাচ্ছ না, তুমি নিজের জন্য করছো। একদম টু দা পয়েন্টে লেখো, ওই পয়েন্টগুলোকে একদম টু দা পয়েন্টে লেখো। যে আমি এখানে 20টা পয়েন্ট বলেছি, 20টা বিভিন্ন রকম উদাহরণ এক্সাম্পল দিই, এর মধ্যে তো 7-8টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তুমি সেইগুলোকে একদম কংক্রিট লেখো। এই 10টা কোশ্চেন প্র্যাকটিস করো। দেখো, এই যে বলছিলাম যে তুমি যে 20 মিনিট সময়টা পাচ্ছ, ওটাকে কাজে লাগাও। এখানে কাজে লাগাও না এই 5-7 মিনিট। যে কালকে ধরো তোমার 2-3টে ক্লাস হয়েছে, একটা ক্লাসে 5-7 মিনিট লেগেছে লিখতে, আর একটা ক্লাস 10 মিনিট লেগেছে লিখতে। যে হোক না, ধরো কালকে তোমার হয়তো একটা ক্লাস হচ্ছে, ধরো টিচিং অ্যাপটিটিউডের একটা ক্লাস হচ্ছে। তো টিচিং অ্যাপটিটিউডের 1.5 ঘন্টা ক্লাস হলো।
1.5 ঘন্টা ক্লাস, স্যার তোমাকে অনেক কিছু বোঝালেন, অনেক কিছু গল্প টল্প বললেন, অনেক কিছু এক্সাম্পল দিলেন, অনেক কিছু শেখালেন, বিভিন্ন এতে বললেন, সেটাকেই লেখো। 1.5 ঘন্টা ক্লাস করে সেটাকে লেখো 10 মিনিট 12 মিনিটের মধ্যে। বোঝাতে পারছি কি করে তোমার 10 12 মিনিট 15 মিনিট কাজে লাগাবে? যে তোমার টিফিন টাইম 40 মিনিট, তুমি আধ ঘন্টা ধরে টিফিন করেছো, 10 মিনিট টাইম পেয়েছো, তো ওটাকে কাজে লাগাও না তোমার মতো করে, তোমার মতো করে কাজে লাগাও না। এগুলোকে আমি বলে দিলে হবে না, এটা তোমাকে ভাবতে হবে। আমি তোমার অফিসে কাজ করি না, আমি তোমার সিচুয়েশন জানি না, তোমাকে বুঝতে হবে। আমি শুধু কিছু ওয়ে বলে দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারি না। তো এইভাবে তুমি এগুলোকে কাজে লাগাও। আমার আরো 3টে খাতার দরকার পড়বে, যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো, ঠিক আছে? আর আগে বললাম আরো 3টে পয়েন্ট বাকি রয়েছে, আমি 4 নম্বর পয়েন্ট পর্যন্ত বলেছি, টোটাল 7টা পয়েন্ট আছে। আমি এগুলোকে আস্তে আস্তে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আমি তার আগে একটা সিক্রেট কোড শেয়ার করেছি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য। আর যেটা বলার মূলত যে এই জায়গাগুলোকে একটু খেয়াল রেখো, যে কথাগুলো বললাম। নেক্সট বলে রাখি, আচ্ছা আমার সাথে পরিচয় হয়নি তাই তো? আমার নাম হচ্ছে রজত ঘোষ। বর্তমানে আমি রয়েছি ম্যাকাউটে, কে ইউটি, অনেকে চেনো, অনেকে হয়তো এখান থেকে ডিগ্রিও করেছো কিছু। ম্যাকাউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা রয়েছে হরিণঘাটা কল্যাণীতে, যদি না চেনো বলবো নদিয়াতে রয়েছে। এদের পুরোনো ক্যাম্পাস সল্টলেকে। এর আলাদা একটা পরিচয় রয়েছে কি না, তোমার আমার বাড়ির আশেপাশে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, ফার্মাসি কলেজ দেখো, সেই কলেজগুলোর অ্যাফিলিয়েশন দিয়ে থাকে এই ম্যাকাউট, ঠিক আছে? এর আগে আমি ছিলাম রাইসে। রাইসে প্রায় 6.5 বছরের বেশি সময়, 6 বছর 7 8 মাস 9 মাস এরকম কিছু একটা টাইম হবে, রাইসে কাটিয়েছি। তারপর আন একাডেমি, CADEMY, আন একাডেমি 4 বছরের বেশি সময়, 4 বছর 1 মাস 2 মাস এরকম মনে হয় কিছু একটা হবে আন একাডেমিতে। এখনো যদি তুমি গুগলে সার্চ করো আন একাডেমি রজত ঘোষ, এখনো আমার প্রোফাইল আছে, দেখতে পাবে। এখনো গুগলে সার্চ করলে পেয়ে যাবে আন একাডেমি রজত ঘোষ। সময়ের সাথে সাথে ভিউ কমছে এইটা, কিন্তু এখনো আছে আন একাডেমি রজত ঘোষ, সার্চ করলে এখনো তুমি পেয়ে যাবে। এবার এছাড়া মেজো সেজো বিভিন্ন জায়গা, আমি তাদেরকে বলছি না। আমার মূলত সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং রিজনিং, এই দুটো সাবজেক্টে আমি জানি, এর বাইরে কিছু জানি না। 2020 সালের আগে এরকম শুধু ম্যাথ আর রিজনিং এ আমি পড়াতাম। 2020 সাল থেকে, কোভিড এর পিরিয়ড থেকে পুরোপুরি অর্গানাইজড ওয়েতে এটা পড়ে। অর্থাৎ এই মাস্টারজি 2020 সাল থেকে অর্গানাইজড ওয়েতে চলছে, অর্গানাইজড ওয়েতে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস হয়। আমাদের এই মুহূর্তে সবকিছুর জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে। সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা হতে পারে, বা তোমার সেন্ট্রালের যে কোনো পরীক্ষা হতে পারে, টিচিং রিলেটেড যা যা পরীক্ষা হয় সবকিছু, একেবারে নেট সেট থেকে শুরু করে, এদিকে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট থেকে শুরু করে, এ পাশে EMRS, KVS, NBS, DT প্লাস বি, সবকিছু। ওদিকে WBCS, পুলিশ, নার্সিং, সমস্ত কিছু, মানে যত রকমের যা পরীক্ষা হয় সব ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাচ রয়েছে। গ্রুপ সি গ্রুপ বি চলছে, এসবের জন্য হয়। তো এই আর কি মূলত আমার খুব ছোট্ট পরিচয়। আর এই যেগুলো কথাগুলো বললাম, এগুলো আশা করি, এগুলো এখানে আমি মোটামুটি একটা সামারি করে রেখে দিয়েছি, যে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখে নিও। যে টায়ার 1 টায়ার 2 এটা সবার জন্য ম্যান্ডেটারি। আর টায়ার 3 যেটা বললাম, এগুলো দেখে নিও একবার, কোন কোন সাবজেক্ট কি কি রয়েছে। যেমন রিজনিং সব পোস্টের জন্য, জেনারেল অ্যাওয়ারনেস সব পোস্টের জন্য, এইরকম আর কি, যেগুলো এট এ গ্লান্স তুমি সবকিছু পেয়ে যাবে, এই আর কি। তো আমি ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আমি যদি একবার একটু গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এবার যদি কিছু কোশ্চেন থেকে আমাকে বলো, আমি সেই কোশ্চেন গুলো আনসার দিচ্ছি, আমি এক এক করে আনসার দিচ্ছি। তার মধ্যে আমি গ্রুপটা একটু ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা একান্ত তোমাদের নিজস্ব ব্যাপার। কারোর মনে হচ্ছে দরকার নেই, তাহলে শেয়ার করার দরকার নেই। যদি পারো একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। পিএইচডি সাবমিট করেছি, আমার আচ্ছা এখানে বলা হয়নি না, এখানে যদিও বলা হয়নি, আমার পিএইচডি হয়ে গেছে, এটা পার্সুইং না, পিএইচডি হয়ে গেছে, অর্থাৎ নামের আগে এখন ডক্টরেট রয়েছে, নামের আগে এখন ডক্টরেট রয়েছে। হ্যাঁ, কি বলছিলে কোশ্চেনটা? পিএইচডি করেছি প্রাইভেট ইউনিভার্সিটি, ইন্টারভিউতে কি ধরে কিছু বলতে পারবো কি? দেখো, এখান থেকে যেটা বলার আর কি, যে মূলত পিএইচডি করেছে, এবার সেটা নিয়ে খুব যে একটা বেশি কিছু করবে তা না, মানে হতে পারে যে এরকম ধরনের কেউ থাকলে, মানে তোমাদের যিনি যে ইন্টারভিউ বোর্ডে রয়েছে সেখানে যদি কেউ এরকম থাকে, তবে তিনি কিছু কোশ্চেন করতে হয়। যে ধরে নাও তুমি বাংলাতে করেছো, আর বাংলাতে কেউ একজন হয়তো কোন একটা কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির কেউ রয়েছে, যিনি পিএইচডি তে ভীষণভাবে জড়িত, সবকিছুতে ভীষণভাবে জড়িত।
এবার সেখান থেকে যখন তোমার বুঝতে পারবে তখন তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে কোন টপিকের উপর পিএইচডি করেছো, কিসের উপর করেছো। এবার তুমি হয়তো বললে আমি এইটার উপর করেছি, কি এই সাহিত্যের উপর করেছি, এবার তার হয়তো সাবজেক্ট মিলে গেল, এবার সে চাইলে 2-4টে কোশ্চেন করতে পারে। হয় না যে আমার মানে ইন্টারেস্টের জায়গা হলে এই ব্যাপারগুলো ঘটে, বুঝতে পারলাম। এবার প্রাইভেট ইউনিভার্সিটি কোশ্চেন করতেই পারে যে প্রাইভেট ইউনিভার্সিটি কেন করলে, কিন্তু এটা নিয়ে কোনো কিছু বলবে না, এটা নিয়ে কোনো কিছু বলবে না। ঠিক আছে, এটা নিয়ে যে তুমি প্রাইভেট থেকে করেছো তাহলে তোমার ডিগ্রি ইনভ্যালিড এরকম না। কোশ্চেন করতে পারে যে প্রাইভেট থেকে কেন করেছো, ওখানে তো অনেক খরচা হয়েছে বা কিছু, এর থেকে করলে না কেন, এরকম টাইপের। এবার যদিও কমপ্লিট হয়ে গেছে এই নিয়ে খুব একটা ঘাটাঘাটি করবে না, ঠিক আছে, এই নিয়ে খুব একটা ঘাটাঘাটি করবে না, বরং তোমার টপিকের উপর নিয়ে কিছু এ করতেই পারে। ফিনান্স নিয়ে, হ্যাঁ এবারে তো বললাম যে যদি ওরকম ইন্টারেস্টেড লোক হয় সে কিন্তু জিজ্ঞাসা করবে বা করে। ন্যাচারালি ইন্টারভিউ কোশ্চেন আমাদের যা আনসার দিই তার রেসপেক্টেই হয়। যে আমাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে যে কমার্সের নিয়ে, এবার তুমি জিজ্ঞাসা করলে কমার্সের মধ্যে কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, বা দিয়ে তুমি বললে যে আমার ইকোনমিক্স, কি আমার ফাইন্যান্স, কি আমার অ্যাকাউন্টস, কি আমার বিজনেস ম্যানেজমেন্ট, কি আমার এই ভালো লাগে। সে তখন সেটা নিয়ে যে দেখলো আমার তো নিজস্ব ফিল্ড, সে এবার সেখানে নিয়ে 2-4টে কোশ্চেন করলো। এবার তুমিও তার স্পিড আনসার দিলে সে দেখছে ডেপথ আছে, তার থেকে আরো কিছু কোশ্চেন করার চেষ্টা করো। এইভাবে তো ন্যাচারালি ইন্টারভিউ এগোই, ঠিক আছে। তো মূলত একটুখানি জায়গা যেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে তুমি কিভাবে সেটাকে ট্যাকেল করছো। এই ব্যাপারটা এরকম, তুমি যত বেশি গভীরে যাবে সেও তত বেশি গভীরে যেতে চাইবে, এই হচ্ছে ব্যাপার। তো ইন্টারভিউ এর জায়গাটাতে সবসময় মানে খুব বেশি নিজেকে দেখানো বা প্রমাণ করাটা আহ, কিছু কিছু জায়গায় আমাদের ক্ষেত্রে একটা বুমেরাং হয়ে দাঁড়ায়। তো সেই জন্য এগুলোকে একটু হলেও লিমিটের মধ্যে থাকা উচিত, লিমিটের মধ্যে থাকা উচিত। কোন ইন্টারভিউর কথা বলছো বললে আর একটু ভালো হতো, তাহলে আরো ডিটেলসে বলা যেত। যাই হোক, ইয়ে গ্রুপটা, আচ্ছা কেউ আর এখানে নেই, তাহলে ফিডব্যাক শেয়ার করার কথা ভাবছোই না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি একটু তোমাদের এটা ওপেন করে, ইয়ে ওপেন করেছি, ওপেন তো রয়েছে। আমি যেটা করতে চাইছি যে এসএসসি টেটের একটা, বলুন ম্যাথে অ্যাপ্লাই করবো, আমি এগুলো নিয়ে এখানে কোনো কিছু বলছি না, এমনি অলরেডি অনেকটা সময় চলে গেছে, 8টা থেকে আমার আলাদা ক্লাস রয়েছে, সেখানে আমাকে ঢুকতে হবে। আমি যেটা বলতে চাইছি বা বলতে পারি সেটা হচ্ছে এইরকম যে এই নিয়ে মানে এই সংক্রান্ত যদি অন্য কোনো কোশ্চেন থেকে আমাকে আলাদা করে ফোন করে নিও, যে কোনো দিন ডে টাইমে আমাকে আলাদা করে ফোন করে নিও, যে কোনো দিন আমাকে ডে টাইমে আলাদা করে ফোন করে নিও। যাই হোক চলো, আমি এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, সিক্রেট কোডটা একবার শেয়ার করে দিই, মনে রাখবে রেকর্ডিং ক্লাসের জন্য এটা দরকার হবে। মানে এই সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস কিন্তু কোনো কিছু যাবে না, ঠিক আছে। যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, বা কোনো ইমেজ পাঠাবে না, এটাই বলার, যে কোনো ইমেজ পাঠাবে না। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ খুব স্বাভাবিক, সিক্রেট যেটা বলছি সেটা এখনো পর্যন্ত শেয়ার করে নিতে, সিক্রেট শেয়ার করে দিলে তার সিক্রেট থাকবে না, ঠিক আছে। তো তোমার আমি এটা শেয়ার করে দিচ্ছি, মাই ইয়ার 2026, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে এটা 6291515880, 6291515880, এটা হচ্ছে তোমার নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র কোডটা শেয়ার করবে। আর কোড হচ্ছে কি বললাম, মাই ইয়ার 2026, এই যে যেটা রয়েছে এটাই হচ্ছে সিক্রেট কোড, মাই ইয়ার 2026। এইটুকু শুধু টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। পাঠাবে এই নাম্বারে 6291515880, এই নাম্বারে শুধুমাত্র পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। বারবার বলছি, এই জায়গাটা খেয়াল রেখো, 6291515880, এই নাম্বারে পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না। কোড বললাম মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, 6291515880। এই লিঙ্ক গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলেও এগুলো পেয়ে যাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে ওখান থেকেও পেয়ে যাবে, সবকিছু ওখানে দেওয়া আছে, দেখো। ঠিক আছে, আমি ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় দেখা হবে তোমাদের সাথে। আর 6টায় যেটা রয়েছে সেটা বললাম, আগামীকাল হিন্দি গ্রামার ক্লাস থাকবে, তোমাদের সবার জন্য ম্যান্ডেটারি হিন্দি গ্রামার ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে ঠিক সন্ধ্যে 6টা থেকে। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কোন রকম গ্রুপে শেয়ার করাবে না, রিপিটেডলি বলছি, তা কিন্তু ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে যাবে। আমি আজ বেরোলাম, যেহেতু আমার 8টা থেকে ক্লাস রয়েছে, আগামীকাল আমি বাকি কথাগুলো আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ, গুড নাইট।